সালামু আলাইকুম সবাইকে। ঘড়িতে সময় 5টা বেজে 4 মিনিট। গতকালকে বৃষ্টি হবার পরে আজকে আবহাওয়া বেশ অনেকটাই শীতল হয়ে আছে। আর গত বেশ অনেকদিন ধরে যেই দাবদাহের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, একদম মানে চমৎকার একটা ওয়েদারে এখন আছি। গতকাল রাতে ঠান্ডা এমন একটা পর্যায়ে গেল যে আমি যখন ওয়েদার চেক করলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকাল রাতে সর্বনিম্ন ঢাকা শহরের মতো একটা জায়গাতে 24 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল এমন বৈশাখে। আর আজকে আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠছি ফজরের নামাজের সময়, আমি ওই সময়ে মানে আমার গায়ে কাঁথা দিতে হলো, এমন একটা ঠান্ডা। তো আমি আশা করি তোমরা সবাই যেই যেই জেলা থেকে আছো, তোমাদের জেলাতেও আজকে ভালো রকম বৃষ্টি হয়েছে গতকালকে। তো তোমরা একটু বলো, তোমাদের কাছে একটু জানতে চাই। আমাকে অনেকে একসাথে আসলাম লিখছে, ওয়ালাইকুম আসসালাম আসলাম, মিশাল, তারপরে মারুফ, শাকিলা। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। মারুফ লিখেছে নামাজ পড়তে হবে। পাপিয়া নমস্কার জানিয়েছে। সামিউল, আমি বুঝতে পারলাম যে আপনার পছন্দের ওয়ার্ড হলো বেশ। যাক, সামিউল তো বেশ ভালোই বুঝতে পারলো। মহিমা বলছে হুশ নাই, নাটোর, ময়মনসিংহ। আচ্ছা, বৃষ্টি হয়েছে চারিদিক থেকেই। বেশ ভালোই বৃষ্টি হয়েছে বলা চলে, অনেক বৃষ্টি হয়েছে চারিদিকে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। সবাইকে একসাথে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। এনিওয়ে, আমরা এখন ক্লাসে ঢুকে যাচ্ছি। চ্যাটটা একটু রাকিব অফ করে দাও। সো এই মুহূর্তে আর কোনো প্রশ্ন থাকছে না। তোমাদেরকে সবসময় ক্লাসের শুরুতে বলি, আবারও বলে দিচ্ছি, তোমাদের নির্দিষ্ট একটা খাতায় তোমরা বাংলা নোট করবা। ফার্স্ট পেপারের জন্য একটা, সেকেন্ড পেপারের জন্য একটা। যদি ওটা সম্ভব নাও হয়, অন্তত একটা খাতাতেই বাংলা। একটা খাতাতে খিচুড়ি খাতা বলতে কোনো কিছু থাকবে না, যে একটা খাতায় সবকিছু এরকম না। আর ক্লাসটা শেষ করে হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে যা যা আজকে পড়াবো সেগুলো একটু নোট ডাউন করে রাখবা। কারণ আজকে আমরা যে দুইটা চ্যাপ্টার পড়বো, এই দুইটা চ্যাপ্টারই সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়া এবং কপোতাক্ষ নদ। বই পড়া প্রমোদ চৌধুরীর এমন একটা প্রবন্ধ, প্রবন্ধ থেকে প্রশ্ন কিন্তু সাধারণত কম আসে, বা প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো আসে আমরা প্রবন্ধটাকে অনেক সময় স্কিপ করে যাই, কিন্তু এইটাকে স্কিপ করার কোনো উপায় নাই। এবং এটা একটা অনবদ্য একটা প্রবন্ধ, আমার জীবনে পড়া অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধ বই পড়া প্রবন্ধটা প্রমোদ চৌধুরীর। আর কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের যে কবিতা, সেটা নিয়েও আজকে আমরা কথা বলবো। আমরা আজকে এগুলো থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে তা নিয়ে যেমন কথা বলবো, তার পাশাপাশি খুব সুন্দর করে এগুলো বুঝাবো। তোমরা এত টাকা দিয়ে ভর্তি হয়েছো তোমাদের বাবা মার অর্থ খরচ করে, তো তোমরাই যদি সব করে ফেলো তাহলে আমাদেরকেও তো কিছু কাজ করার সুযোগ তোমাদের দিতে হবে। শুধু আমি যা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো, একটু নোট ডাউন করো, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। আমি বাকি তোমাকে পুরোটা পড়িয়ে দেবার দায়িত্ব সেটা আমাদের কাঁধেই দিয়ে দাও। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। প্রথমেই আমরা পড়বো বই পড়া। যেই মানুষটাকে দেখতে পাচ্ছি তাকে নিয়ে একটা জোক মনে পড়লো। খুব ছোটবেলায় আমি পড়েছিলাম কোনো একটা পেপারে। 3 স্টুডেন্ট, তারা পরীক্ষায় দেখাদেখি করে লিখছে। প্রথম জন লিখেছে প্রমোদ চৌধুরী। তো দ্বিতীয় জন যখন লিখছে তার কোনো ধারণাই নাই যে এই নামে কোনো লেখক রয়েছেন। সে আরে ধুর বেটা গাধা, দেখ লিখছে প্রমোদ, এটা কি প্রমোদ হয়? প্রমোদ বলতে কিছু আছে? সেইটাকে লিখলো প্রমোদকে প্রথম চৌধুরী। তৃতীয় জন, সে আরো বেশি চালাক, সে আর প্রমোদ কিংবা প্রথম কোনোটাতেই গেল না, আরে এত সময় আছে, সে লিখে ফেললো প্রথম চৌধুরী। তো এই নামটা নিয়ে অনেকের মনেই সন্দেহ জাগে যে প্রমোদ চৌধুরী আসলে কি, তার নামটা কি প্রমোদ নাকি প্রথম? নয়, তার নামটা হচ্ছে সবসময় কি প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীকে নিয়ে যদি একটা বাক্য বলতে হয় যে বাংলা সাহিত্যে তার অবদান, তাহলে তিনি আমাদের বাংলা সাহিত্যে, যে আমরা এখন চলিত রীতিতে লিখি, এই চলিত রীতি যিনি মানে চলিত রীতিতে লেখার যে প্রবর্তন, সেটা মূলত আসে প্রমোদ চৌধুরীর হাত ধরে। তার সম্পাদিত একটা পত্রিকা ছিল সবুজ পত্র। আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই সবুজ পত্র পত্রিকাটা, যেটা আমাদেরকে এই চলিত রীতিতে লেখার যে প্রচলন সেটা হবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। চলো আমরা চলে যাই প্রমোদ চৌধুরীর এই প্রাবন্ধিকের পরিচিতিতে। তিনি জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে অনেক বছর আগে যশোরে 7ই আগস্ট 1868 সালে। কিন্তু তার ক্যারিয়ার বলো বা তার সাহিত্য কর্ম বলো, সেটা আসলে আমাদের বাংলাদেশের এই রিজিয়ন কেন্দ্রিক ছিল না, সেটা ছিল কলকাতা কেন্দ্রিক। তার পৈতৃক নিবাসও ছিল আমাদের বাংলাদেশেরই পাবনার হরিপুর গ্রামে। অনেকেই হয়তোবা পাবনার স্টুডেন্ট থাকতে পারো, তারা হয়তোবা জানো যে পাবনা জেলার হরিপুর গ্রামটা কোথায়। সেখানেই প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল। 1890 সালে তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে ইংরেজি লিটারেচারে ফার্স্ট ক্লাসে MA ডিগ্রি লাভ করেন। মানুষের মধ্যে যেমন একটা প্রবণতা আছে
যে আমি টুকটাক সৃষ্টিশীল হলেই আমাকে নানা রকম নেশা জাতীয় দ্রব্যাদি খেতে হবে, স্মোক তো করতেই হবে, এবং আরো নানা রকম বৈধ অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। আসলে এই কনসেপ্টগুলো যে কোথা থেকে এসেছে আমি নিজেও মাঝে মধ্যে ভেবে পাই না। তুমি যদি প্রমোদ চৌধুরী থেকে শুরু করে আরো অনেক মানুষের জীবনের অংশ দেখো, তাহলে তুমি দেখবা যে তারা সাহিত্য জগতে বা সৃষ্টিশীল জগতে তারা যতটা সফল ছিলেন, একইভাবে তারা তাদের ক্যারিয়ারেও কিন্তু অনেক বেশি সফল ছিলেন। তুমি যদি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলো, রবীন্দ্রনাথ এই যে 25শে বৈশাখ আসছে, 8 তারিখে 25শে বৈশাখ, মানে ইংরেজি 8ই মে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে তুমি তার সাকসেস দেখতে পাও, আবার সাহিত্যের ক্ষেত্রেও তুমি তার সাকসেস দেখতে পাও। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রমোদ চৌধুরীর একটা অনেক বড় সম্পর্ক রয়েছে, সেই কথাতেও যাব। প্রমোদ চৌধুরী পরবর্তীতে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ড যান। খুব এলিট ফ্যামিলির ছেলে ছিল প্রমোদ চৌধুরী। এলিট ফ্যামিলির ছেলে ছিল বলেই তার কিন্তু বিয়ে হয়, তার শ্বশুর বাড়ি ছিল ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথের ভাইয়ের মেয়ের সঙ্গে প্রমোদ চৌধুরীর বিয়ে হয়, অর্থাৎ ইন্দিরা দেবী চৌধুরানীর সঙ্গে। রবীন্দ্রনাথের সঙ্গে প্রমোদ চৌধুরীর সম্পর্ক সরাসরি। রবীন্দ্রনাথ সম্পর্কে প্রমোদ চৌধুরীর চাচা শ্বশুর, এবং রবীন্দ্রনাথের যিনি ভাতিজি ইন্দিরা দেবী চৌধুরানী, প্রমোদ চৌধুরীর ওয়াইফ, তিনি রবীন্দ্রনাথের বহু গান ইংরেজি ভাষায় অনুদিত করেছেন। যদি তোমাদের কখনো সৌভাগ্য হয় শান্তিনিকেতন যাবার, সেখানে রবীন্দ্রনাথের যে মিউজিয়ামটা রয়েছে, ওইখানে ইন্দিরা দেবী চৌধুরানীর অজস্র চিঠি বাবা তার চাচাকে লিখেছে, এবং চাচাও লিখেছে তার ভাতিজিকে, অত্যন্ত স্নেহ করত তার ভাতিজিকে, নিজের মেয়ের মতোই দেখত। এবং সেই ভাতিজি তার অনেক গানকে, অনেক কবিতাকে অনুদিত করেছেন ইংরেজিতে। অসম্ভব ট্যালেন্টেড এবং তেজস্বী একজন মহিলা ছিলেন প্রমোদ চৌধুরীর ওয়াইফ ইন্দিরা দেবী চৌধুরানী। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা আইসিএস অফিসার ছিলেন তিনি। যেটা তুমি এখন দেখো বাংলাদেশ সিভিল সার্ভিস, তো তখন আইসিএস ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার ছিলেন প্রথম মহিলা ইন্দিরা দেবী চৌধুরানী। 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন প্রমোদ চৌধুরী। তো তিনি যখন ইংল্যান্ড থেকে ফিরে আসেন, তিনি কিন্তু ব্যারিস্টার হয়েও তিনি কিন্তু আলটিমেটলি ওই দিকে ক্যারিয়ার করেন নাই, তিনি কিন্তু আইনজীবী হন নাই। কারণ তার অন্তরটা সবসময় ছিল কোথায়? তার অন্তরটা সবসময় পড়েছিল সাহিত্যে। তুমি একটা বিষয় জীবনে খেয়াল রাখবা, দুইটা স্কুল অফ থটস, স্কুল অফ থটস বলতে বুঝাচ্ছি দুই ধরনের চিন্তা পৃথিবীতে বেশ জনপ্রিয়। একটা হলো তুমি তাই করো যা তোমার ভালো লাগে, তাতেই তুমি ভালো করবে। আবার এটার একটা অ্যান্টি লজিক আছে, বা এটার একটা অ্যান্টি স্কুল অফ থট আছে। সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা প্রয়োজনীয় পৃথিবীতে তুমি সেটা করো। যেমন ধরো, যদি আমি তোমাকে বলি যে পৃথিবীতে এই মুহূর্তে খুব ডিম্যান্ড, সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি, মেশিন লার্নিং, এআই, কিংবা ডেটা সায়েন্স, কেউ যদি এগুলো নিয়ে পড়াশোনা করে, এখন তুমি বলো যে ভাইয়া আমার তো এগুলো কিছুই ভালো লাগে না, আমার ভালো লাগে সাহিত্য, আমার ভালো লাগে দর্শন, ফিলোসফি, আমার ভালো লাগে ধর্ম, আমি এগুলো পড়তে চাই। এখন এখানে কিন্তু দুইটারই পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। যে যেটাতে তুমি ভালো, তুমি যদি ওটা করতে থাকো তাহলে তুমি ওটাতে এক্সিলেন্ট হবা। আবার যেটাতে তুমি, যেটার ডিমান্ড আছে, ওটাতেও যদি তুমি ভালো লাগাতে পারো তাহলেও তুমি ভালো করবা। মানুষ দুই ভাবে কাজ করেই পৃথিবীতে সফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, এমন অজস্র উদাহরণ আছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তোমার সেটাই করা উচিত যেটাতে তুমি সবচেয়ে ভালো করতে পারবে বলে তোমার কাছে মনে হয়, তোমার কাছে ভালো লাগে, এবং অবশ্যই যেটা থেকে অর্থ উপার্জনও হবে। কারণ অর্থ উপার্জন না হলে দিন শেষে ওইটা করা না করা একই কথা, সাস্টেইনেবল হবে না যদি অর্থ উপার্জন না হয়ে থাকে, যদি এটা ভলান্টারি হয়। তো আমরা যখন এই কনসেপ্ট গুলো নিয়ে কথা বলছি, আমার খুব প্রিয় একটা বইয়ের কথা চলে আসে, ইকিগাই, হুইচ ইজ আ জাপানিজ কনসেপ্ট। সো ইকিগাই হচ্ছে এমন একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা একই সাথে, ধরো তুমি এমন একটা পেশা নির্বাচন করলা যেই পেশার কাজটা তোমার খুব ভালো লাগে, নেশাটাই তোমার পেশা। এমন ধরলাম তোমার কাছে খুব ভালো লাগে, ধরলাম অনেকের আছে যে তার ডাক্তারিটাই তার কাছে একটা নেশা হতে পারে, তার কাছে খুব ভালো লাগছে, অবশ্যই এটা থেকে টাকা উপার্জন হচ্ছে, তার পাশাপাশি গ্রোথ আছে এবং আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এবং এটা নিয়ে তোমার প্যাশন আছে। তো এইভাবে হচ্ছে একটা যে কোনো কাজকে জীবনের দীর্ঘ মেয়াদে নির্ণয় করাটা বা বেছে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ প্রতিটা মানুষের জন্য। তো যাই হোক, তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চাতেই তিনি মনোনিবেশ করেন, দো হি ওয়াজ ব্যারিস্টার। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। এটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য, যে বীরবল কার ছদ্মনাম ছিল। তার সম্পাদিত সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যে চলতি লিখেছি, চলতি নয়, এটা হচ্ছে চলিত, চলিত ভাষারীতি প্রবর্তনে অনেক বড় ভূমিকা পালন করেন। আমি বলেছিলাম তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। আমরা উল্লেখযোগ্য কিছু তার বই দেখতে পাচ্ছি, বীরবলের হালখাতা, রায়তের কথা। এখানে তার বইয়ের নামগুলো তোমার একদম মুখস্থ থাকতে হবে। প্রমোদ চৌধুরীকে নিয়ে যে শুধু এসএসসি তে প্রশ্ন আসে তাই নয়, তোমার এইচএসসি বলো, ভর্তি পরীক্ষা বলো,
এইচএসসি তে আসবে কিনা সেটা ডিপেন্ড করে প্রমোদ চৌধুরীর লেখা কোনো কিছু আছে কিনা, তোমার ভর্তি পরীক্ষাতেও আসবে কিনা, কিন্তু প্রমোদ চৌধুরী নিয়ে আমাদের চাকরির পরীক্ষা বা নানা প্রতিযোগিতামূলক পুরো পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আর বাংলা সাহিত্যের এগুলো খুব কমন প্রশ্ন, যে সবুজপত্র কার সম্পাদিত পত্রিকা, কিংবা বীরবল ছদ্মনামে কে লিখতেন, বা প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কোনটা ছিল, এইসব। তো চলো আমরা এবারে প্রবন্ধটা একটু পড়ে নেই। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। আচ্ছা, গ্রাহ্য করবেন না বলতে সেটাকে গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, অনেকে কুপরামর্শ মনে করবেন। কেন কি পরামর্শ মনে করবেন? কেননা এখন আমাদের ঠিক শখ করবার সময় নয়। আচ্ছা, জাতি হিসেবে উনি যেই সময় লিখছেন, তখনও যেখানে তোমার খুদ পিপাসাই মিটে নাই। খুদ পিপাসা মানে কি? শব্দটা দেখাই। মানে হচ্ছে তোমার ক্ষুধাই এখনো মেটে নাই, তৃষ্ণা নিবারণ হয় নাই, তোমার জন্য শখ। তুমি যদি একটা রিক্সাওয়ালা মামাকে যে বলো আপনি গীতাঞ্জলি পড়েছেন রবীন্দ্রনাথের, কিংবা আপনি কি দুর্গেশ নন্দিনী পড়েছেন, আপনি কি বঙ্কিমের এই এই বই পড়েছেন, বা আপনি শরৎচন্দ্রের আহ রামের সুমতি পড়েছেন, এটা কি কোনো অর্থ বহন করে? উনি দিনা নুনান্তে পান্তা ফুরাচ্ছে ওনার জীবনে, তুমি ওনাকে যে জিজ্ঞাসা করছো, এটা তো রীতিমতো নির্মমতা হচ্ছে। তো ওটাই বলছেন যে এই জাতির বর্তমান যে অবস্থা, তাতে আমাদের খুব একটা শখ করার মতো অবস্থায় আমরা আসলে ঠিক নাই। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই হয়েছে প্রধান সমস্যা। তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। অনেকটা আমরা বলতে পারি সুকান্তের সেই কবিতার মতো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন তোমার পেটে ক্ষুধা, এটার একটা খুব সুন্দর ওয়ার্ড আছে, হ্যাংরি, একটা ইংরেজি শব্দ। হ্যাংরি মানে কি? হ্যাংরি মানে হচ্ছে মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন কিন্তু মানুষ রেগে যায়। তুমি কিন্তু রেগে যাও অনেক সময়, অনেক ক্ষুধা লাগলে। এইটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় হ্যাংরি। হাংরি আর অ্যাংরি দুইটাকে একসাথে মিলে এই শব্দটা হয়েছে ইংরেজি হ্যাংরি। তো তুমি যখন অনেক ক্ষুধার্ত, বা তোমার যখন এই বেসিক নিডই ফুলফিল হয় নাই, তখন আসলে তুমি সাহিত্য নিয়ে কথা বলা তো তোমার কাছে একটা বিলাসিতা মাত্রই। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু, মানে আমরা উপরে একদম বাহু দিয়ে আছি। শিক্ষার ফল লাভের জন্য আমাদের বিশ্বাস, আমাদের শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে, যে মানুষ এটা ভাবে যে ওর গায়ের জ্বালা এবং চোখের জল, তার মানে ওর পেটের ক্ষুধাও দূর হবে, এবং ওর দুঃখ, জীবনের দুঃখ দুর্দশাও দূর হবে যদি সে শিক্ষিত হতে পারে। আহ শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে, তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। যেমন এটা দিয়ে উনি কি বলছেন, সহজ ভাষায় বলি, তোমাকে যদি এখন আমি বলি যে তুমি একটু বই পড়ো, তুমি ধরো কাজী নজরুল ইসলামের একটা ভালো বই পড়ো, বা আমি তোমাকে বললাম যে আমার সবচেয়ে প্রিয় বইগুলোর একটা বাংলা সাহিত্যের, সেটা হলো দৃষ্টিপাত, যাযাবরের লেখা, বিনয় কৃষ্ণ। তো এখন আমি ধরো বইটা তোমাকে পড়তে বললাম, এখন এই সুফলটা তো তুমি সঙ্গে সঙ্গে পাবা না, কিন্তু তুমি এই মুহূর্তে টেক্সট বই পড়ে একটা এক্সাম দিলে এর সুফলটা তুমি সঙ্গে সঙ্গে নগদে পাওয়া যায়, তুমি একটা ভালো মার্কস পাবা, সেটার কথাই বলছে। আর আমরা তো জাতি হিসেবেই কিন্তু আমরা খুব একটা দূরবর্তী চিন্তা করতে পারি না। বাঙালি জাতি হিসেবেই এমন, বাঙালি যারা বাংলায় কথা বলে একই রকম এদের নেচার। বাংলাদেশের বাঙালিও দেখো, আসামে আমার অনেক ক্লোজ মানুষজন আসছে, খুব আমার মানে পরিচিত অনেক ভাই ব্রাদার আছে আসামের। আসামের মানুষজনের কথাও যদি বলি, সেই বউ শাশুড়ির যুদ্ধ থেকে শুরু করে নানা রকম খুবই নিচু মন মানসিকতা, সেটা বাংলাদেশ বলো, পশ্চিমবঙ্গ বলো, আসাম বলো, ত্রিপুরা বলো, একই। বাংলায় কথা বলে যারা, তাদের মেন্টালিটি অনেকটা এইরকমই। তো প্রমোদ চৌধুরী সেই সকল বাঙালিকে নিয়েই বলেছেন কথাগুলো। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির কথা কেন আসলো? ডেমোক্রেসি বলতে কি বোঝাচ্ছে? গণতন্ত্র। গণতন্ত্রে আমরা কি দেখি? আমরা দেখি মেজরিটি, অর্থাৎ বেশি মানুষ কোনটার পক্ষে রায় দিচ্ছে, বেশি মানুষ এখানে কোনটার কথা বলছে। বেশি মানুষ বুঝে অর্থের সার্থকতা, অর্থ উপার্জন, টাকা পয়সা উপার্জনের সার্থকতা বুঝে, সাহিত্যের সার্থকতা বোঝে না। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। এটা অনেক গভীর একটা কথা বলে দিয়েছেন। এটা দিয়ে প্রমোদ চৌধুরী যে কি বোঝাইলেন। ডেমোক্রেসির গুরুরা কারা? ডেমোক্রেসির গুরুরা হচ্ছে সেই পশ্চিমারা। ডেমোক্রেসি মূলত কার হাত ধরে পূর্ণতা পায়? আব্রাহাম লিঙ্কনের হাত ধরে। তো সকল ক্ষমতার উৎস জনগণ, যেটা হচ্ছে ডেমোক্রেসির মূল কথাকে যদি বাংলায় অনুবাদ করি,
ভাবার্থটা দাঁড়ায় অনেকটা এমন। তো ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, মানে কি? মানে মত প্রকাশের ক্ষেত্রে একজন শ্রমিকের মতের দাম যত থাকবে, আজকে আমাদের শাহিদ চৌধুরী ভাইয়ের মতের দামও একই থাকবে, কিংবা একজন দেশের অনেক ধনী শিল্পপতি, ব্যবসায়ী কিংবা সচিবের কথার দামও একই রকম থাকবে। কিন্তু আমরা বুঝেছি উল্টা। আমরা কি? আমরা সবাই হতে চেয়েছি বড় মানুষ। এই জিনিসটাকে বলতে পারো অনেকটা আমাদের দিনের বর্তমানের গুরু মেলে হাজারে হাজারো, হাজারে হাজারে শিষ্য মেলা ভার। এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। ঘরে ঘরে যার একটা মোবাইল আছে, স্মার্টফোন আছে, সেই এখন টিকটকার, সেই ইউটিউবার, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। আরে বাবা, এত মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হলে কন্টেন্টটা কনজিউম করবে কে? কন্টেন্টটা দেখবে কে? তো আমাদের বিষয়টাও এমন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী কেন বলা হচ্ছে? বলা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কথা। আমরা যথেষ্ট অভিজাত ছিলাম বলেই এখানে ইংরেজরা আসতো চাকর বাকর হিসেবে। কিন্তু পরবর্তীতে বুদ্ধির জোরে এবং তাদের চিকন বুদ্ধির কারণে আমরা হলাম দাস, ওরা হলো প্রভু। রীতিমতো ফার্স্ট ওয়ার্ল্ড ছিল, এটা ছিল প্রথম বিশ্বের একটা অংশ, ছিল দিস বেঙ্গল। আমরা দুর্ভিক্ষে পড়লাম আমরা। ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এটা বাঙালি জাতির একটা অভ্যেস বলা চলে। তুমি যদি বলো যে আমেরিকানদের কাছ থেকে যে ওরা অসম্ভব পরিশ্রমী, ওইটার আগে দেখবে যে ওখানে ক্লাবস আছে, ওখানে পাবস আছে, কোথায় হচ্ছে তোমার ওখানে মানে অবাধ মদ খাওয়া যায়, এবং ক্যানাডাতে দেয়ার আর স্টেটস যেখানে গাঁজা অ্যালাউড। সো এই বিষয়গুলো নিয়ে বাঙালি কথা বলতে বেশি পছন্দ করে, রাদার দেন ওদের ভালো জিনিসের চেয়ে খারাপটা আগে নেয়। এটা বাঙালির একটা স্বভাবজাত বৈশিষ্ট্য যে কোনো বিষয় নিয়ে। এবং অনেক মানুষের আচার আচরণ দেখে মনে হয় যে অনেক বাংলাদেশি পিপল, তারা হচ্ছে মোর আমেরিকানস, মানে দেন দি আমেরিকানস দেমসেলভস। আমেরিকানদের চেয়েও তারা বড় আমেরিকান, ব্রিটিশদের চেয়েও তারা বড় ব্রিটিশ। যেমন ধরো, যদি তুমি পাশ্চাত্যের এই উদাহরণটাই দেখো, যে 18 বছরের পরে তোমার ইয়ানফসি, তোমার দায়িত্ব বাপ তুমি নাও। তুমি এখানে বসে হয়তো বা অনেক বড় বড় কথা বলতে পারবা যে হ্যাঁ, আমার প্যারেন্টস আমি কি ইঞ্জিনিয়ারিং পড়বো না ডাক্তারি পড়বো এসব নির্ণয় করছে, বা এটা করছে সেটা করছে। ও কিন্তু ওর প্যারেন্টসের কাছ থেকে টাকা পয়সা নেয় না ওই বয়সের পর। তুমি তো নিচ্ছ, তুমি 18 কেন, তুমি তো সরকারি চাকরি দিয়ে যদি 35 বছর বানায় ফেলো জীবন, তখনও মানুষ নেয়। তো আমাদের খারাপ বিষয়কে গ্রহণ করার একটা প্রবণতা রয়েছে। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন সৃজনশীলের জন্য। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। অর্থাৎ রোগ শোক মানুষের গায়ে আগে আসে, কিন্তু মানুষের গায়ে কিন্তু ভালো জিনিসটা আসে না। যেমন তুমি যদি কোভিড-19 আক্রান্ত, মানে করোনা ভাইরাসে আক্রান্ত কারো আশেপাশে থাকো, তোমার কিন্তু করোনা হয়ে যাবে। বা ধরো যে কোনো ছোঁয়াচে রোগ, ধরো হাম, কিংবা আরো এরকম নানা রোগ আছে যেগুলো, ধরো বসন্ত, তুমি এরকম কারো কাছাকাছি আছো, তোমার হয়ে গেল ওইটা। কিন্তু ধরো কেউ খুব হেলদি, যেমন আমি শাহির ভাইয়ের কথা বলছি, শাহির ভাই খুব হেলথ মেনটেন করে, খাবার দাবার, ফিজিক্যাল এক্সারসাইজ। এখন তুমি উনার আশেপাশে থাকলে কিন্তু তুমি উনার মতো হেলদি হয়ে যাবা না। মানে ব্যাধি সংক্রামক খারাপ, কিন্তু উনি কোভিড-19 আক্রান্ত থাকলে, তুমি ওনার আশেপাশে থাকলে তোমার কিন্তু করোনা ভাইরাস হয়ে যাবে। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। খারাপ জিনিসটাই আগে সংক্রমণ হয়, ভালো জিনিসটা হয় না। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি, মানে লোভী হয়ে তাকিয়ে আছে আজ অর্থের উপরে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, দেখবা উনি উদাহরণগুলো দিবে ঘুরে ফিরে আইন পেশা নিয়ে, কারণ উনি হিমসেলফ ওয়াজ আ ব্যারিস্টার। সো উনি নিজে একজন ব্যারিস্টার ছিলেন। সো উনি নিজে ওই ল রিলেটেড দেখবা বেশ কিছু ধরনের এখানে দিবেন। হাজারখানা ল রিপোর্ট কেনেন, সেটা বলছে আইনজীবীদের কথা, তাদের পেশার খাতিরে কিনতে হয়। তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। সুসার মানে ব্যবসার কোনো ভালো হবার কোনো সম্ভাবনা নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে, সে তো জানা কথা। নজির কি? নজির হলো, যখন একটা মামলা পেশ করা হয়, তখন কিন্তু যিনি ওখানে অ্যাডভোকেট থাকেন বা ব্যারিস্টার থাকেন, তিনি কিন্তু তখন তার সেই, মানে তিনি যেই পক্ষের, তার নজিরগুলো অর্থাৎ রেকর্ডগুলো কিন্তু তার পড়তে হয় বিচারকের সামনে, যে কি কি করেছেন রেকর্ডগুলো কিন্তু পড়তে হয়। এখন সেই নজির না পড়ে তুমি যদি কবিতা আবৃত্তি করো গিয়ে, এখন ধরো তুমি নজির না পড়ে তুমি ওখানে যদি আইনজীবী যে বলে যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র শেষে, নিশীথের অন্ধকারে মলয় সাগরে, এটাতে কোনো লাভ তো হবে না। এতে মামলা হারতে হবে, সেটা জানা কথা। কিন্তু যে কথা জজে শোনে না, তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহা ভ্রান্তি।
অর্থাৎ ওই জজে মানে বিচারক শুনে না বলেই একটা বিষয় খারাপ, বিষয়টা তো ঠিক এমনও নয়। যেই চিন্তাটা আমাদের দেশের একটা বৃহৎ শিক্ষার্থীদের অংশেরও এবং অভিভাবকদেরও। হ্যাঁ, ঠিক আছে, এই মুহূর্তে রবীন্দ্রনাথের বই পড়লে বা সাহিত্য পড়লে সে পরীক্ষায় মার্কসের সাথে ওর তুলনা অংশ নেই, কিন্তু পরীক্ষায় মার্কস না পেলেই যে একটা বিষয় খারাপ, বিষয়টা তো ঠিক তাও না। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। এটা ভাষার নয়, এটা ভান্ডার হবে। মানে জ্ঞানের ভান্ডার মানেই যে সেটা টাকা পয়সা রিলেটেড হইতে হবে এটা তো এমন না, কিন্তু দুইটা সমান না হলেও সমান সত্য যে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভাড়েও ভবানী মানে সেটাও শূন্য। অর্থাৎ যেই জাতির মধ্যে কোনো জ্ঞান নাই সেই জাতি দিন শেষে কোনো ধন সম্পদ আসলে রাখতে পারে না নিজের কাছে। সবচেয়ে বড় উদাহরণ চাও, নিজের পূর্বপুরুষদের দিকে তাকাও। আমাদের এখানে একটা সময় ব্যবসা করতে আসতো এই বিদেশিরা, সেটা পর্তুগিজরা এসেছে, আমাদের এখানে ফ্রেঞ্চরা এসেছে, ডাচরা এসেছে, মানে নেদারল্যান্ডসের ওরা, যাদেরকে আমরা ওলন্দাজ বলি, আমাদের এখানে ইংরেজরা এসেছে। সেখান থেকে ভাই ব্যবসা করতে এসে আমাদের এখান থেকে ক্ষমতা নিয়ে, আমাদেরকে দাস বানিয়ে, আমাদেরকে চুষে নিয়ে চলে গেল এখান থেকে। আমরা কি করলাম বসে বসে? এই জন্য তোমার যদি আহ জ্ঞানের ভান্ডার শূন্য থাকে, তাহলে তোমার সম্পত্তি যতই থাকুক না কেন, ওই সম্পদ তুমি দিন শেষে টিকিয়ে রাখতে পারবা না। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, কারণ ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। অর্থাৎ তোমার যদি মন মানসিকতা বড় না হয়, তেমনি তুমি দিন শেষে কি করতে পারবা না, তুমি যেমন ভালো জ্ঞানও তৈরি করতে পারবা না, তুমি ভালো ধন সম্পদও তৈরি করতে পারবা না। এটার উদাহরণও তুমি আমাদেরকে দিয়েই দিতে পারো, যে আমাদের এখানে একটা মানুষের স্বপ্নটাই থাকে খুব ছোট। আমার মনে পড়ে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, বাংলাদেশের উনি বেশ বিখ্যাত একজন মানুষ, আমি তার নাম বলতে চাই না এই মুহূর্তে। তো আমরা তিনি এই মুহূর্তে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছেন, পিএইচডি করছেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তাকে অজস্র মানুষ চেনে। তো আমরা মেঘনা নদীর ওইদিকে গিয়েছিলাম, মেইনলি এটা ছিল মুন্সিগঞ্জের গজারিয়ার ওইদিকে একটা স্কুলে আমরা ওইদিকে ঘুরতে গিয়েছিলাম, 2 দিন ছিলাম। তো একটা স্কুলে আমরা গেলাম, সেখানে আমরা জিজ্ঞাসা করলাম স্কুলে ক্লাস 8-এ যে তোমাদের বড় হয়ে কে কি হতে চাও। অবাক হয়ে গেলাম চোখের সামনে দেখা। সেখানে যেই অপশনটা সবচেয়ে উঁচু মানের এবং সবচেয়ে বেশি এসেছে সেটা হলো ড্রাইভার হতে চায়, গাড়ির ড্রাইভার। সো মানে অবাক হয়ে যাবার মতো। এটা কেন? তার কারণ হলো ওই স্কুল থেকে আসলে এর চেয়ে বেশি কিছু এখনো কেউ হয় নাই। তো আমাদের মূল সমস্যা যদি বলো, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, তুমি এখানে বসেই দেখতে পাচ্ছ যে অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজের ক্লাস ফ্রিতে দেখতে পাচ্ছ, কিংবা আরো পৃথিবীর নানা ইউনিভার্সিটির ক্লাস তুমি দেখতে পাচ্ছ, পৃথিবীর অনেক বড় বড় আলেমদের লেকচার শুনতে পাচ্ছ তুমি। তো এরপরেও আমাদের এই অবস্থা কেন? এই অবস্থা হচ্ছে আমাদের মেন্টালিটি খুব ছোট লোক টাইপ, এবং আমাদের চিন্তা ভাবনার, আমাদের মানে বাঙালির সিলিংটাই হচ্ছে সর্বোচ্চ এই ছাদ পর্যন্ত, দেখতে আর ভালো লাগে না নীলাকাশটা, সারা রাত তাকিয়ে দেখি ঘরের সিলিংটা। আমাদের অবস্থা হচ্ছে ঘরের সিলিং দেখার মতো। তাই আমাদের মন মানসিকতা বড় করাটাও হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে, মানে সাহিত্যের উপরে এসেছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, অন্তরের স্বপ্ন, সত্য সবকিছু সাহিত্যের মধ্যেই সেটার জন্ম। তুমি সাহিত্য একটা উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে কিন্তু একসাথে অনেক কিছু পাওয়া যায়। তুমি বলতে পারো যে একটা উপন্যাস গল্প করে শেখার কি আছে, তুমি পড়ো। অন্তত তুমি যে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করে নষ্ট করো, বা ইউটিউব শর্টস, টিকটক, ফেসবুক রিলস এইসব দেখে নষ্ট করো, তার চেয়ে হাজার গুণ তোমার জীবনে প্রভাব ফেলবে এটা। অপরাপর শাস্ত্রের ভিতরে যা আছে, এছাড়া অন্যান্য শাস্ত্রের ভিতরে যা আছে, সব হচ্ছে মানুষের মনের একটা একটা অংশ। যেমন ধরো, আর পুরো মনটার একসাথে সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? সাহিত্যে। কারণ সাহিত্যে কিন্তু হিউম্যান সাইকোলজি, একটা মানুষের জীবন কেমন হয় সেটা নিয়ে কথা হয়। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমানকাল সাহিত্যের ভেতরই সোল্লাসে সবেগে বয়ে চলেছে। আচ্ছা, আমি এটা বুঝাই, এবং এটার মধ্য দিয়ে আমরা সকলে পাপ মুক্ত হবো। কি বোঝাচ্ছে এটা দিয়ে? দর্শন, বিজ্ঞান এগুলো তো জ্ঞানের এক একটা শাস্ত্র। এগুলো হচ্ছে, ধরো গঙ্গা যদি থাকে, সেই গঙ্গা থেকে তোলা জল, অল্প একটু জল, আর সেই পুরো গঙ্গাটা যেখানে একদম তুমুল ঢেউ দিয়ে বয়ে চলছে, যেটা তুমুল গঙ্গাটা হচ্ছে সাহিত্য। এক একটা শাস্ত্র হচ্ছে জাস্ট ওই তোলা জলটুকু, আর সাহিত্য হচ্ছে যেন পুরো গঙ্গাটাই। আর সেই সাহিত্যে অবগাহন করেই আমরা
সকলে পাপ মুক্ত হব, মানে বুঝিয়েছে যে আমাদের মুক্তি মিলবে, চিন্তার মুক্তি। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার কোনো উপায় নাই, বই পড়া ছাড়া কোনো উপায় নাই। ওই ফেসবুকে এখন সংগৃহীত পোস্ট, ফেসবুকের জ্ঞান, মানে এখন মানুষ ধর্ম শিখে ফেসবুকে, এটা শিখে ওখানে। এবং কয়েকদিন আগে দেখলাম কোনো এক রাম ছাগল, সে হচ্ছে একটা পোস্ট লিখেছে এবং এই পোস্টটা অনেক শেয়ার হচ্ছে, আমরা একটু ফ্যাক্ট চেকও করি না। সে পোস্টটা দিয়েছে যে ওরসালাইনের পুষ্টিগুণ হচ্ছে ডাবের পানির চেয়ে বেশি, এবং আমরা নাকি যারা ঢাকা শহরের বা শহুরে এলিট ক্লাস পিপল, তারা নাকি ডাবের পানিটাকে অনেক বেশি জনপ্রিয় করে এটার দাম বাড়িয়ে ফেলেছি, ডাবের পানি নাকি এমন ভালো কিছু না। এবং আমি অবাক হয়ে দেখছি যে অনেক শিক্ষিত মানুষজন আমার আশেপাশের, তারাও এটাকে শেয়ার দিচ্ছে। তো এটা কতটুকু ফ্যাক্ট চেক করেছি। আমি বাংলাদেশের একজন ডক্টরের নাম বলতে চাই না, যিনি বাংলাদেশে কিটো ডায়েটকে অনেক জনপ্রিয় করেছেন, আমি নাম বলতে চাই না। কিন্তু আমরা মানে আমরা এত অবাক হয়ে যাই যে আমাদের বই পড়া বা সোর্স নিয়ে আমরা একটুও ঘাটাই না। এবং আমরা ইন্টারনেট থেকে দেখে, ধরো তোমার হেলথ তো একটা ওয়ান টাইম জিনিস, তুমি তোমার বডির একটা জিনিস ড্যামেজ করে ফেললা একবার, তুমি এটা আর কেমনে ঠিক করবা? অনেক জিনিস ঠিকই করতে পারবে না কখনোই, ওইটা নিয়েই তোমার আজীবন কাটাইতে হবে। সো ওটাও আমরা দেখা যায় ইউটিউব ভিডিও দেখে, র্যান্ডম ফেসবুক ডক্টর, ইউটিউব ডক্টরের পোস্ট দেখে আমরা নিজের উপরে এক্সপেরিমেন্ট চালাই। ফেসবুক ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর ডক্টর আছেন, সেটা ডক্টর তাসনিম জারার মতো ডক্টরও আছেন, আবার অনেক অগা মগা বাংলাদেশি ডাক্তারও আছে যারা এখন ভিডিও বানায়। ভিডিও বানাইতে তো কিছু লাগে না, ভিডিও বানানোর দোষের কথা সেটা আমি বলছি না, কিন্তু যে কোনো বিষয় নিয়ে আমার জ্ঞানের সোর্স, সবচেয়ে বড় জ্ঞানের সোর্স হতে পারে বই, বইয়ের চেয়ে বড় কিছু হতে পারে না। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের, তত বেশি উপকার হবে। অনেকেই প্রশ্ন করতে পারে এখন তো লাইব্রেরি নাই, তাহলে কোথা থেকে পড়বো? আমি আমি ক্যারেট কলেজে যাবার আগে আমি দীর্ঘদিন ছিলাম যে লাইব্রেরির মেম্বার। ক্যারেট কলেজের ভ্যাকেশনে এসে মাঝে মধ্যে বই নিতাম, ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা বলছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের। আমি এই বয়সে এখনো আমি ভ্রাম্যমাণ লাইব্রেরির মেম্বার, এবং আমি যেখানে থাকি আমার বাসা থেকে বেশ খানিকটা দূরেই আসে লাইব্রেরির গাড়িটা, এবং অনেক বড় এই গাড়িটা। আমি হচ্ছে যাই যেটা তোমার মহাখালী বনশ্রী ইউনিট, তো আমি বই নেই বনশ্রী থেকে। এবং মানে আমার কাছে এখনো এত ভালো লাগে যখন আমি সেখান থেকে বই নেই। আমি পার্সোনালি আরো বেশ কিছু লাইব্রেরির কথা বলবো যেগুলো অ্যাক্সেস নেওয়া পসিবল। যেমন ঢাকায় যদি আমি বলি, বাড়িধারাতে একটা রয়েছে আর্চার কে ব্লাড লাইব্রেরি, বাট ওখানে সবগুলো ইংলিশ বই। তো লাইব্রেরি অবশ্যই আছে, তুমি খুঁজছো কিনা এটা হচ্ছে ব্যাপার। তো লাইব্রেরি প্রতিষ্ঠা করা সেটা তত বেশি উপকার হবে। আর তোমার মনে হয় তোমার লাইব্রেরির অ্যাক্সেস নাই, দেন তুমি কেন হচ্ছে তুমি মোবাইলে দরকার হলে বই পড়ো। যদি আমি মোবাইলে বই পড়াটা কখনোই প্রেফার করি না, মোবাইল বই পড়ার জিনিস না, কিন্তু তারপরও মানে দরকার হলে তুমি আর কোনো পথ না থাকলে তুমি মোবাইলে বই পড়ো, কম্পিউটারে বই পড়ো। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এটা অবজেক্টিভে অনেক এসে থাকে যে হাসপাতালের চাইতে কোনটা সার্থকতা বেশি, লাইব্রেরির সার্থকতা। শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। মানে আমার বলার দরকার আমি বলছি, যদি আপনাদের মনে হয় যে আমার কথা একসেপ্ট করার মতো, দেন প্লিজ ডু অ্যাকসেপ্ট, আদারওয়াইজ আপনারা আমার কথাকে এটা রসিকতা হিসেবে গ্রহণ করতে পারেন। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিখ্যাত একটা প্রবাদ হয়ে গেছে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। দাতা কর্ণ একটা পৌরাণিক চরিত্র, এটা নিয়ে এখন প্রশ্ন শুরু করবা না সবাই, আমি জাস্ট এতটুকু বলি, আমাদের ক্লাসের কন্টেন্টটা অনেক বেশি। দাতা কর্ণ একটা পৌরাণিক চরিত্র যাকে আমরা অনেক দানশীল হিসেবে পাই। দাতা কর্ণের অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। কি বুঝিয়েছে এটা দিয়ে? এটা দিয়েছে যে এখন হচ্ছে টিচারের অভাব নাই, এবং
একজন গ্রহীতা যে জ্ঞানটা গ্রহণ করছে, আমাদের কিন্তু এটা দেখতে হবে যে জ্ঞানটা কি সে গ্রহণ করতে চায় কিনা। কারণ তুমি যদি জ্ঞানটা গ্রহণ করতে ইন্টারেস্টেড না থাকো, তাহলে তোমাকে আমি শেখায় কোনো লাভ আছে? দেখো, আহমদ সফার এক্ষেত্রে খুব সুন্দর একটা উক্তি আছে। আহমদ সফা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক বললেও তাকে ভুল বলা হয় না। আহমদ সফার একটা উক্তি হচ্ছে যে, মানে পশু পাখির সাথে জোর জবরদস্তি করা যায়, বাট মানুষের সাথে করা যায় না। হিউম্যান উইল রিভল্ট। তো তুমি কাকে জ্ঞান দিচ্ছ, তোমার আগে দেখতে হবে সে কি জ্ঞানটা নেবার জন্য প্রস্তুত কিনা, তুমি যাকে দিচ্ছ বা যাকে শেখাচ্ছ। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। সেটা আগে অর্জন করতে পারছে কিনা। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, মানে কৌতূহল জাগাতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আর কিছু তিনি পারেন না। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন, মানে তিনি শিষ্যের আত্মাকে জ্ঞানের পিপাসায় তিনি তুলে ধরেন। যেমন আমরা যদি সক্রেটিস, তারপরে তার শিষ্য কে ছিল অ্যারিস্টটল, তার শিষ্য কে ছিল প্লেটো, এরপরে কে ছিল দ্য গ্রেট আলেকজান্ডার। এবং আলেকজান্ডার পৃথিবীর যেখানেই কোনো সুন্দর কিছু পেলে বা যেটাই হোক, যখন তিনি প্লেটোর সামনে আসতেন, তো তিনি দ্য গ্রেট আলেকজান্ডার ছিলেন না কি ছিলেন তিনি এটা নিয়ে কেয়ার করতেন না, সে কিন্তু এসে কুর্নিশ করতেন যে কজ এ হচ্ছে তার গুরু। গুরু তোমার এমন বাণী দিয়েছ আমায়, যুগে যুগে অমর হয়ে চেতনা জাগায়। তো গুরু শিষ্যের রিলেশনশিপটা এমনই হওয়া উচিত। তো আমার নিজের জীবনে আমার একজন শিক্ষকের কথা আমার মনে পড়ে, যখন আমি 2013 সালের দিকে স্যার হচ্ছেন মৃত্যুবরণ করেন। তার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার। তো জীবনের শেষ মুহূর্তে তিনি 4টা মানুষকে চিনতেন। ম্যাডাম মানে স্যারের ওয়াইফ, তার 2 ছেলে, এক ছেলে এবং এক মেয়ে, ওটাই তার 2জনই সন্তান ছিল, তাদেরকে চিনতেন। এবং শেষ পর্যন্ত তিনি আমাকে চিনতেন। এবং যে মুহূর্তে তার দমটা বের হয়ে যায়, আমার এখনো মনে পড়ে 2013 সালে রোজার ঈদের দিন স্যার মারা যায়। এবং ওনার সাথে আমার শেষ দেখাটা হয়নি, কারণ আমি ঢাকায় থাকি, উনি থাকতেন কুমিল্লায়। এবং তখন উনি মরার একটু আগেও, মৃত্যুর একটু আগেও তিনি আমাকে খুঁজেছেন। এবং স্যারের সাথে আমার যেই সম্পর্কটা ছিল, সেটা শুধুই গুরু শিষ্যর সম্পর্ক ছিল না, এর ঊর্ধ্বে চলে গিয়েছিল। তো এজন্যই বলছি যে উনি আমার জীবনে যেই জ্ঞান পিপাসা জাগিয়েছেন, যে একটা কিছু শেখার, সেটা অমূল্য। সেটাকে আসলে কোনো কিছু দিয়েই সেটাকে আমি বিচার করতে পারবো না। এবং তিনি আমার জীবনে, আমার সাথে, আমার জীবনে আমি যে মানুষগুলোকে পেয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ 2-3টা মানুষের একজন তিনি। জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন কে? সেটা পারে তার শিক্ষক বা তার গুরু। এর বেশি কিছু আর তিনি পারেন না। তিনিই যথার্থ গুরু, যে শিক্ষায় শিষ্যের আত্মাকে উদ্বোধিত করবে এবং অন্তর্নিহিত সকল যত প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তুলবেন। শেখার যে আগ্রহ সেটা তার মধ্যে জাগবে। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়। বিদ্যার সাধনা, ওই যে বললাম যে আমি সেই শিক্ষার্থীটাকেই বেশি ভালো শিক্ষার্থী মনে করি যে 20টা ম্যাথ টিচারের সাহায্য নিয়ে করেছে, ওই শিক্ষার্থীটা না যে 5টা ম্যাথ 2 দিন লাগায় করছে, কিন্তু নিজে নিজে করছে। 5টা ম্যাথ করতে যায় সে আরো 30টা ওয়ে আবিষ্কার করে ফেলেছে। ক্লাস কি চলতেছে? আচ্ছা, ক্লাস তো রানিং। এখানে কি স্ক্রিনে আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছি না যদিও। আচ্ছা, তাহলে এখন কি করণীয়? আচ্ছা, ঠিক আছে। টিভি কি আসবে? আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম আমি, সেটা হলো যে আমি তোমাকে, আমি যদি খাবারটাও হচ্ছে আমি খেয়ে ফেলি, মানে তুমি তো একটা টেস্টও পাইলা না জিনিসটা কেমন। তো আমাদের বিষয় হয়ে গেছে এখন এমন আর কি। কাজেই শিশু যদি গিলতে আপত্তি করে, তাহলে যে সে ব্যাদরা ছেলে, মানে অনেক দুষ্ট ছেলে, সেই বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন কি করে মায়েরা? জোরে, তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খা খা। শেষটায় যখন সেই দুধ দুধ খেতে চায় না, গরুর দুধ, তখন মাথা নাড়ে, হাত পা ছুটতে শুরু করে। তখন স্নেহময় মাতা বলেন, আমার মাথা খাও, মরা মুখ দেখ, এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক। এরকম মাতার যে উদ্দেশ্য ভালো, এটা নিয়ে তো সন্দেহ নাই। কিন্তু এটাও সন্দেহ নাই যে এইভাবে যে জোর করে খাচ্ছে, সে আসলে ওই সন্তানের যকৃতের মাথা খাচ্ছে, লিভার যকৃৎ, সে যকৃতের মাথা খাচ্ছে এবং ঢোকের পর ঢোকে সন্তানের মরা মুখ দেখার সম্ভাবনাই সেই মা বাড়াচ্ছেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ওই রকম বলতে পারো। এটার ফলে যে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাসু,
ইনফ্যান্টাইল লিভার মানে হচ্ছে অপরিণত লিভার, মানে যেই লিভার ধরো একটা বাচ্চার লিভার, গতাশু মানে হচ্ছে ওটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, ওটা সেটা বলা কঠিন, কারণ দেহের মৃত্যুর রেজিস্টারে রাখা হয়। কত বড় একটা কথা বলে দিল, আত্মার মৃত্যুর হয়। আমি জীবনে এমন অনেক দেখেছি যে অসম্ভব সৃষ্টিশীল মানুষ, যে হয়তো বা আজকে অনেক বড় একজন দার্শনিক হতে পারতো, লেখক হতে পারতো, কিংবা আরো নানা রকম অনেক কিছুতে প্রভাব ফেলতে পারতো, কিন্তু তার বাবা মার জোরাজুরিতে বাধ্য হয়ে সে ইদার মেডিকেল কলেজে গেছে বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে। ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে পড়তে যাওয়াটা দোষের নয়, কিন্তু তার ওখানে ওটা তার জন্য জায়গা ছিল না। মানে আমাদের হয় কি, যে ধরো তুমি এখন যদি তুমি মাছকে জাজ করো, সেটা মাছ কেন উঠতে পারে না, মাছের কি উঠতে পারার কথা? তাহলে এটা কি হলো? মাছ তো উঠতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের এইভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি করে, যে অনেক মানে মানুষকে সে আসলে মৃত করে ফেলে, সে দৈহিকভাবে মারে না, সে আত্মিকভাবে ওকে খুন করে ফেলে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা এটা করে। তুমি তুমি তোমার নিজের জীবনের ক্ষেত্রে অনেক সময় ভাবলে দেখবা যে, বা আরো ভবিষ্যতে অনেক মানুষের দিকে তাকালে দেখবা, যা হতে চেয়েছো তা হয়েছো কি, নাকি সমাজের চাপে হতেই পারোনি। মনে যার রং তুলি পাঞ্জাবি, বাইরে সে স্যুট পরা কর্মচারী, এরকম অবস্থা এখন, যে চারিদিকে মানুষের মধ্যে ওই সে যেটা হবার কথা ওটার ধারে কাছে সে নাই। দেখো, এই যে ক্যাপিটালিজমের আরেকটা অন্যতম ফাঁদ হচ্ছে সায়েন্সকে, মানে সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোকে এতটা ফোকাসে আনা। তুমি যদি দেখো, একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ার, তিনি সরাসরি পলিসি মেকিং এর সাথে কিন্তু কাজ করেন না, পলিসি মেকিং এ তার ভূমিকা অত্যন্ত ক্ষীণ। সায়েন্স রিলেটেড সাবজেক্টের যেই মানুষগুলো রয়েছে তারা মোস্টলি এক্সিকিউশনের কাজ করে, এক্সিকিউশন করে, ওটা অর্থ সম্পর্কিত কাজগুলো করে ইকোনমিক্স অ্যান্ড বিজনেসের মানুষগুলো, বিজনেস ফাইন্যান্স ইকোনমিক্স অ্যাকাউন্টিং এর এই মানুষগুলো। আর কিভাবে জীবন চলবে, মানুষ কি ধরনের কাপড় পরবে, সমাজের মানুষ কোন বিশ্বাসে বিশ্বাসী হবে, সমাজের মানুষ কোন বিষয়ে উগ্র হবে, কোন বিষয়ে কি হবে না, এটা নির্ধারণ করে আর্টস এর মানুষজন। ভাবতে অবাক লাগছে, হুমায়ুন আহমেদকে আমরা আজকে হুমায়ুন আহমেদ দ্বারা প্রভাবিত নই, হুমায়ুন আহমেদের বই পড়েছে এমন মানুষই পাওয়া যাবে না, অন্তত আমাদের প্রজন্মের কথা আমি বলবো, অসম্ভব প্রভাবিত হুমায়ুন আহমেদ দ্বারা। হুমায়ুন আহমেদ ওয়াজ আ সায়েন্টিস্ট, উনি নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন পলিমারের উপরে। হি ওয়াজ আ কেমিস্ট। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, নামের আগে লাগায় না, বাট ডক্টর হুমায়ুন আহমেদই তিনি, কিন্তু পিএইচডি করেছেন নর্থ ডাকোটা থেকে, তাও ফুল ফান্ডিং নিয়ে পিএইচডি করেছেন। তিনি তো একজন ক্ষণজন্মা ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন। কিন্তু হুমায়ুন আহমেদের ওই সত্তাটা কি প্রভাবিত করে আমাদেরকে? ওইটা আমাদেরকে প্রভাবিত করে না। হুমায়ুন আহমেদের আর্টসের যে সত্তাটা, লেখক হুমায়ুন আহমেদ, ফিল্ম মেকার হুমায়ুন আহমেদ, গীতিকার হুমায়ুন আহমেদ, সেটা আমাদেরকে প্রভাবিত করে। যখন এসে বলছেন, ও কারিগর দয়ার সাগর, ওহে দয়াময়, চাননি পশর রাইতে যেন আমার মরণ হয়। মানে একটা স্রেফ পাগলামি মনে হতে পারে যে একটা লোক ঘাটে যে একটা মাঝির সাথে যোগাযোগ করছে, মাঝিকে বলার চেষ্টা করছে যে আমার খুব ইচ্ছা যে আমি একটা ভরা পূর্ণিমার একটা রাতে আমি নদীর মাঝখানে যে মারা যাব, তো যদি তুমি একটু রাজি হও তো এই গানটা বাজতে থাকবে আর নৌকাটা ফুটা হবে। মনে তো একটা র্যান্ডম পাগলামি, কিন্তু আমি আমি এরকম বেশ কিছু মানুষকে দেখি যারা হিমু হতে চাইতো, এবং হিমু হতে চায়, এমন হিমু পরে হিমু হওয়ার ইচ্ছা জাগে নাই এরকম কোনো মানুষ নাই, বা মিসির আলী পরে মিসির আলীর মতো এরকম একজন ডিটেকটিভ হওয়ার ইচ্ছা জাগে, ডিটেকটিভ বলাটা ভুল, হি ওয়াজ নট আ ডিটেকটিভ, মানে এরকম একজন এত বুদ্ধিমান যুক্তিবিদ মানুষ হবার ইচ্ছা জাগে নাই, এরকম মানুষ পাওয়া দুষ্কর। তো তাহলে হুমায়ুন আহমেদের কোন সত্তাটা তোমাকে প্রভাবিত করলো? উনি যে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার ছিল, হি ওয়াজ আ কেমিস্ট, হি ওয়াজ আ সায়েন্টিস্ট, উনি ডক্টর হুমায়ুন আহমেদ ওইটা? মোটেও না। বরং উনার যে আর্টস এর সত্তা, লেখক হুমায়ুন আহমেদ, ফিল্ম মেকার হুমায়ুন আহমেদ। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, আমরা এটা নিয়ে আসলে মানে একটু আমরা চিন্তা করি না। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে, পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। এখন তো আরো বেশি হচ্ছে, এখন তো মানে এ প্লাস, সবাই এখন এ প্লাস পায়, এমন অবস্থা হয়ে গেছে। শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে একসময় ফরাসি দেশের শিক্ষা পদ্ধতি এতই বেয়াড়া ছিল, মানে এতই ফালতু ছিল, যে ওই যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, মানে বরং ফ্রান্সকে তারাই সেভ করেছিল যারা ওই তথাকথিত শিক্ষা পদ্ধতির মধ্যে যায় নাই। অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনে বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছে, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তারা ভালো কিছু করতে পেরেছিল। সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে পারি যে আমাদের স্কুল কলেজে যে রীতি চলছে তার চাইতে নিকৃষ্ট কোনো শিক্ষা পদ্ধতি অন্তত হয়তোবা সেই সময় ফ্রান্সেও ছিল না।
এদেশে একদল বাজিকর আছে। বাজিকর মানে হচ্ছে জাদুকর, যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে কামানের গোলা পর্যন্ত গলাধঃকরণ করে। জাদুকররা অনেক কিছু দেখায় না, এটা সেটা খেয়ে ফেলে, কাঁচা মুরগি খেয়ে ফেলে, তারপর একে একে সবগুলো আবার উগলে দেয়, বমি করে ফেলে। এটার ভেতরে অসাধারণ কৌশল আছে, এটা নিয়ে তোমার কোনো সন্দেহ নাই। কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে একটা তামাশা হলো, বাজিকর জাদুকরের কাছে কিন্তু এটা একটা প্রাণ নাশের ব্যাপার, মরেও যাইতে পারে। এবং এই কারদানি করা, মানে কারদানি মানে কারসাজি দেখানো, জাদু দেখানো, তার পক্ষে যেমন কষ্টের, তেমনি কিন্তু এটা তার জন্য অবশ্যই ক্ষতিকর। এই কাঁচা মুরগি খেয়ে ফেলা, এটা কোনো মানুষের জন্য যতই টেকনিক দিয়ে করুক না কেন, এটা তার হেলথের জন্য ভয়াবহ মানে ভয়াবহ রকম একটা বিষয়। তো এটা বলা লাগে না যে লোহার গোলাগুলোর একটা কণাও তো সে জীর্ণ করতে পারে না, মানে হজম করতে পারে না। আমাদের ছেলেরাও কি করে, নোট নামক গুরু দত্ত, মানে গুরু তাকে দেয় যেটা, নানা আকারের নানা প্রকারের গোলা বিদ্যালয় গলাধঃকরণ করে, পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। এটা তো অনেক বেশি, আমি নিজে অফলাইনে এমনটা দেখেছি যে একটা ক্লাসও করবে না, কিন্তু প্যারেন্টস এবং স্টুডেন্ট দুইজনই এসে নোট দেয় কিনা, নোটটা নিয়ে যাবে। অনেকটা ওটা মিলাদের তবারকের মতো, যে মিলাদ পড়লাম আর না পড়লাম, শেষে যদি একটু জিলাপি আর নিমকিটা থাকে তাহলেই আমার চলবে। কিন্তু ওই নোট নির্ভর শিক্ষা পদ্ধতি, এটা আমাদেরকে পঙ্গু বানানোর, বিকলাঙ্গ বানানোর আরেকটা অন্যতম কারণ। তো আমি এবার একটু ফাস্ট চলে যাই, সেটা হলো যে দেহ রক্ষা অবশ্যই আমাদের সবার কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও কিন্তু আমাদের অকর্তব্য, ব্যাপারটা কিন্তু এমন নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই সেটা দুর্বল হয়ে পড়ে। তাই মনকে সজাগ ও সবল রাখতে না পারলে আমরা জাতিগতভাবে উন্নতি করতে পারবো না। তারপর যে জাতি যত নিরানন্দ, মানে যেখানে যত আনন্দ টানন্দ নাই, সেই জাতিটা তত নির্জীব, মরে যাচ্ছে। মানে একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারী তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। কাব্যামৃত মানে কি? অমৃত কি, যেটা হচ্ছে বিষের বিপরীত, মানে এর চেয়ে মজার কোনো কিছু হয় না। কাব্যামৃত মানে কাব্যকে প্রমোদ চৌধুরী বলেছেন সে যেন এক অমৃতের মতোই, এত আনন্দদায়ক। কাব্য কেন সুন্দর হবে না? কবিতা পড়তে তো এখন মানুষ ভুলেই গেছে। কবিতার কথাই যদি বলি, যেমন তোমরা অনেকেই গানটা শুনেছো, আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার আমি তোমার, জেমসের গান, সুন্দরী তমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। তোমরা কয়জন জানো যে কবি, এটা যেটা কবিতা, শামসুর রহমানের উত্তর কবিতাটা। এবং এই কবিতাটা এতটাই পছন্দ হয়েছিল প্রিন্স মাহমুদ এবং জেমসের, পরবর্তীতে তখন শামসুর রহমান বেঁচে ছিলেন, শামসুর রহমানের কাছ থেকে পারমিশন নেয় যেটাকে গান বানাবে কিনা, সেই উত্তর কবিতাটাকেই গান বানানো হয়। এত সুন্দর ভাবেও কেউ বলতে পারে যে ক্যামিলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার, ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছু, ফুল থাকবে নীরব, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তোমার। মানে এখন প্রেমের প্রকাশটাও এত কিছু ক্ষেত্রে এত থার্ড ক্লাস হয়ে গেছে। মানে যখন প্রেমের প্রকাশটা করছে কিভাবে, যে ক্যামেলিয়া ফুলকে বলছে যে তুমি যদি ফুলকে বলো সুন্দর, তুমি এতটাই সুন্দর যে ফুল নিজেও লজ্জা পেয়ে যাবে যে এত সুন্দর একটা মানুষ আমাকে বলছে। তখন সে বলছে পরে যে আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তোমার। এত সুন্দর করে লিখেছে। এটা তো একটা রোমান্টিক কবিতার কথা বললাম, এমন অজস্র কবিতা রয়েছে, এমন কবিতার উদাহরণ দিলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না এমন কবিতার যদি উদাহরণ দেওয়া শুরু করি। আমাদের শিক্ষার দোষ, যার আনন্দ নেই সে নির্জীব, এই কথাটা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই এটাও সত্য। মানে ধরো যার মধ্যে কোনো দোষ নেই, মরা ধরা, ওর মধ্যে কোনো আনন্দ নেই এটাও সত্য। আবার যার মধ্যে কোনো আনন্দ নাই ও একটা জীবিত লাশ, ওটা জিন্দা লাশ। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, মানে তুমি চাচ্ছ উন্নতির দিকে, বাট যেই কোয়ালিটির শিক্ষা ব্যবস্থা এখানে, এটা যখন তোমার উল্টা দিকে যে টান দিবে এই বিষয়ে নিশ্চিত। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত কথা বললাম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে, মনোরঞ্জন মানে হচ্ছে আপনাদেরকে, আপনাদের মনকে খুশি করতে সক্ষম হয়েছে কিনা তা জানি না, সম্ভবত হইনি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ আলাপ করার চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। এটা দিয়ে কি বুঝাচ্ছে যে কোমল কড়ি, এটা আসলে কেউ যদি, যারা হয়তো হারমোনিয়াম বাজাতে পারো তারা হয়তো এটা রিলেট করতে পারবা, অন্যরা সরাসরি রিলেট করতে পারবা না, কিন্তু এতটুকু বুঝাই, কোমল সুরে আলাপ বলতে, কোমল সুর হচ্ছে যেগুলো সফট টোন, আর কড়ি মানে হচ্ছে তীব্র, কড়ি স্বর মানে হচ্ছে তীব্র স্বর। তো অর্থাৎ সবসময় আমাদের দুরবস্থা এমন তলানিতেই যাচ্ছে, সবসময় অতটা কোমল সুরে কথা বললে হয় না, মাঝে মধ্যে আমাদের একটু তীব্রভাবে, একটু ঝাঝালো কণ্ঠেও কথা বলতে হয়। সেটার কথাই বলছেন প্রমোদ চৌধুরী। তো
তো আমাদের এখানে আমি এতক্ষণ যা যা পড়িয়েছি সেখানে শব্দার্থ টিকা সব চলে গেছে। আলাদা করে আমি আসলে আর বেশি কিছু বলবো না। পাঠ পরিচিতি তোমরা পড়ে নিবা, সেখানে আলাদা করে পড়ানোর কিছু নাই। আমি একটু এখানে চটজলদি প্রশ্নতে, আচ্ছা একটু পোল কি আমরা দিতে পারি? আচ্ছা আমি দেখি পোল যদি আমি পারি পরে দিব, কারণ হচ্ছে আমাদের এখন আরো একটা কবিতা পড়ানো বাকি। আমরা একটু কবিতাটা পড়াইনি, তারপরে আমি যদি সময় থাকে পোল দিব, সময় না থাকলে আমি পোল দিব না। কপোতাক্ষ নদে আমি যাচ্ছি। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো। আমাদের ক্লাসটা শেষ হবে ঠিক 6:15, অর্থাৎ হাতে আমাদের 25 মিনিট এখনো রয়েছে। কপোতাক্ষ নদ পড়ানোর পরে আমি একসাথে দুটার প্রশ্ন তোমাদের কাছ থেকে নিব। কপোতাক্ষ নদ পড়ানোর আগে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে একটা কথা না বললেই নয়। আমি গত কয়েকদিন আগেই আমার একটা ক্লাসে শেয়ার করছিলাম একটা স্টোরি। ঠাকুর বাড়িকে নিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথের বাড়ি বা তাদের পরিবার নিয়ে অনেক গল্প, অনেক জায়গাতে অনেক কিছু উঠে এসেছে এবং অনেক জায়গাতে অনেক কথা। একটা কনভারসেশন, যে কনভারসেশনটা চলছে রাতের বেলা, তখন তারা ঘুমোতে অলরেডি বিছানায়। কাদম্বরী দেবী এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের বড় ভাই, আর কাদম্বরী দেবী হচ্ছে রবীন্দ্রনাথের ভাবি, মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ। তো কাদম্বরী দেবী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যে তোমার মনটা আজকে খুব খারাপ, তাই না? তখন বলছে হ্যাঁ, বলো কেন? তো বলছে হ্যাঁ, যে আজকে মাইকেল মধুসূদন দত্ত মারা গেছেন, এই জন্য। তখন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বলে যে হ্যাঁ, এইরকম একটা প্রতিভা মানে স্রেফ টাকার অভাবে বা এরকম অনাদরে মারা গেল, এটা আমি মানে এটা সহ্য করাটাই কঠিন। মাইকেল মধুসূদন দত্ত ভার্সাইয়ে ছিলেন, ফ্রান্সের ভার্সাই, এবং যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 সালে, এরপর থেকেই তার বাবা তাকে সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দেন। খুবই এলিট ফ্যামিলির ছেলে ছিলেন তিনি, মাইকেল মধুসূদন দত্ত। তার বাবা ছিলেন একজন লয়ার, ওই সময়কার অ্যাডভোকেট, যে সময় বেশিরভাগ মানুষ পড়াশোনাই করতো না। তো মাইকেল মধুসূদন দত্ত তার মৃত্যুবরণ করেছিলেন কিন্তু ফ্রান্সে নয় বা বিলেতে কোথাও নয়, তিনি মৃত্যুবরণ করেছিলেন কলকাতা মেডিকেল কলেজে। তখন ঋণে জর্জরিত মধুসূদন মানুষের কাছ থেকে ধার দেনা করে, মানে জীবনের এর চেয়ে বিশ্রী অবস্থা হতে পারে না, এবং অসুস্থ রোগে ভরা শরীর, বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম এই পুরুষ মাইকেল মধুসূদন দত্ত মরলেন কলকাতা মেডিকেল কলেজের খুব বাজে চিকিৎসার 3rd ক্লাস অবস্থায়। অত্যন্ত দুঃখজনক মৃত্যু। তোমরা নিজেরাও যারা আমাদের দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে গিয়েছো, সেগুলোর কতটা বেহাল দশা এবং সেখানে কতটা মানে অনিয়ম দুর্নীতিগ্রস্ত আমাদের প্রতিটা সরকারি মেডিকেল কলেজ দেশে, এবং সেখানে চিকিৎসা মানে মানুষের আসলে সামর্থ্য থাকলে কেউ যায় না ওই জায়গাগুলোতে, এটা হচ্ছে কথা, মানুষ বাধ্য হয়ে যায়। তো কলকাতা মেডিকেল কলেজের অবস্থা এর চেয়েও খারাপ, ওখানের দালাল এর চেয়েও খারাপ, ঢাকা মেডিকেল কলেজের চেয়েও নিম্নমানের অবস্থা কলকাতা মেডিকেল কলেজ, কিংবা আমাদের অন্যান্য সরকারি যে কোনো মেডিকেল কলেজের চেয়েও নিম্নমানের অবস্থা কলকাতা মেডিকেল কলেজের। সেখানে মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত। আমি গত 5-6 মাস আগে যশোর জেলায় যাই, সাগরদাড়িতে যাই, শুধু মধুসূদনের সেই স্থাপনাগুলো দেখতে এবং সবকিছু দেখতে। আমি একটা ভিডিও পোস্ট করবো আজকে, একটা ছবি পোস্ট করব। ওই সময়ে আমি গিয়েছিলাম, কপোতাক্ষ নদের সামনে আমি গিয়েছিলাম, এবং সেই কপোতাক্ষ নদটা দেখেছি, যেটা নিয়ে মধুসূদন ফ্রান্সের ভার্সাই শহরে বসে তিনি লিখেছিলেন এই তার অনবদ্য কবিতা সনেট, কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। একদম ওই মধুসূদনের বাড়িটা যেখানে, শুরুতেই এই কথাটা লেখা, এখানে মানে শুরুতেই লেখা আছে, শুরুতে অনেক বড় করে লেখা আছে, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তিনি তার শৈশবে যেই কপোতাক্ষ নদ দেখে গেছেন, এখন কপোতাক্ষ নদটা এমন নাই, ওটা অনেকটাই মরা নদ হয়ে গেছে এবং ওটার পানিও দূষিত হয়ে গেছে। সেই আগের মতো আর সেই উথাল পাথাল কপোতাক্ষ নদ আর নাই। সেখানে নিকটস্থ একটা মাদ্রাসা রয়েছেন, যেই মাদ্রাসাটাতে তিনি ফার্সি ভাষা শিখতেন, সেই মাদ্রাসাটাও দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এবং মাইকেল মধুসূদন দত্ত এতটাই ক্ষণজন্মা একজন কবি ছিলেন আমাদের বাংলা সাহিত্যে, তিনি শুধু বাংলা ভাষাতেই নয়, তিনি অনেকগুলো ভাষা পারতেন। তিনি 16-17টা ভাষা তিনি পারতেন, এবং ওই ভাষা পারা মানে হচ্ছে শুধু আই ইট রাইস ইউ গো আই কাম এই এই ক্যাটাগরির ভাষা না, খুব ভালো মতো তিনি পারতেন, এবং তার মধ্যে খুব কমপ্লেক্স কিছু ল্যাঙ্গুয়েজও পারতেন। তিনি হিব্রুও পারতেন এবং খুব ভালো রকম পারতেন, তিনি ফার্সি পারতেন, তিনি উর্দু পারতেন। তো মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে কথা বলতে বলতেই চলে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের জীবনীতে, যিনি জন্মেছিলেন 1824 খ্রিস্টাব্দে আমাদের এই যশোর জেলার সাগরদাড়িতে, এবং মৃত্যুবরণ করেছেন 1873 সালে। মধুসূদন দত্ত এতটাই পশ্চিমা সাহিত্যের প্রতি বা ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন যে নিজের ধর্মটা পর্যন্ত তিনি ত্যাগ করেন। তিনি ধর্মত্যাগের পরে তার বাবা লোকজন নিয়ে যান, যে হয় যে মিশনারিজরা হয়তো বা জোর করে তার ছেলেকে খ্রিস্টান বানিয়েছে,
কিন্তু পরবর্তীতে দেখেন না এখানে মিশনারিজদের কোনো কিছু নাই, তার ছেলে স্বেচ্ছায় খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 সালে। তো মাইকেল মধুসূদন দত্তের কথা বলতে বলতে চলে যাই 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত কি ইংরেজি লেখেন নাই? তিনি ইংরেজি লিখেছেন, কিন্তু সেখানে খুব ভালোভাবে তিনি ব্যর্থ হয়েছেন। দ্য ক্যাপটিভ লেডি তার লেখা বই রয়েছে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যদিও এটা পারেন নাই, কিন্তু পৃথিবীতে কিন্তু এমন অনেক সাহিত্যিক আছেন যিনি ইংরেজ নন কিন্তু ইংরেজি ভাষায় লিখে অনেক ফেমাস হয়েছেন। এরকম সাহিত্যিক আছে। তার মধ্যে বর্তমান দিনের একজন লেখকের কথা বলতে হয়, তিনি নন ফিকশন বই লিখেন। মাইকেল মধুসূদন দত্তের সাথে আমি তার তুলনা দিচ্ছি না। থিবো মরিস। থিবো মরিস ইংরেজ কোনো লেখক নন, তিনি ইংরেজি ভাষায় লিখে তিনি ফেমাস হয়েছেন। এমন আরো আছে খালেদ হোসেনি, আফগানিস্তানের রাইটার, এবং তার অনেক বিখ্যাত বই আছে। দ্য কাইট রানার্স সবচেয়ে ফেমাস বই তার বলা যায়। সো খালেদ হোসেনি কিন্তু আফগান একজন রাইটার। অফকোর্স আফগানিস্তানের ভাষা হচ্ছে ইংরেজি নয়, পশতু, কিন্তু তিনি কিন্তু বই লিখে কিন্তু তিনি ফেমাস হয়েছেন সাহিত্যে। এমন আরো আছে, ইন্ডিয়াতে আছে চেতন ভাগত। চেতন ভাগত অনেক ফেমাস তা বলবো না, বাট অ্যাটলিস্ট তার একটা ফ্যান বেস আছে। তোমরা অনেকে হয়তো থ্রি ইডিয়টস বইটা, থ্রি ইডিয়টস মুভিটা দেখেছো। থ্রি ইডিয়টসও একটা বই আছে ওনার, ওটা ওনার বইয়ের সাপেক্ষে। ওনার আরো কিছু বই আছে ফেমাস, টু স্টেটস, হাফ গার্লফ্রেন্ড, এগুলো বেশ ফেমাস বই আর কি চেতন ভাগতের। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। 1843 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তারপরে মধুসূদন দত্তের নামের শুরুতে যোগ করে মাইকেল। 1873 সালের 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজি সাহিত্যের প্রতি তার অনেক ভালোবাসা জন্মে, আর ওয়েস্টের যে লাইফস্টাইল এটার প্রতিও তার অনেক আগ্রহ ছিল। ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তাই তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে যান এবং তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনাই শুরু করেন, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। তাই পরবর্তীকালে জীবনের অনেক কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এবং সেই ভুল ভেঙেছিল, এবং বাংলা সাহিত্যেই পরবর্তীতে তিনি মনোনিবেশ করেন এবং এখানে তিনি ভালো করেন। বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট বাংলাতে, এগুলো তিনি প্রবর্তন করেন। পৃথিবীতে প্রথম সনেট আমরা পাই ইতালির পেত্রার্কের কাছ থেকে, কিন্তু বাংলাতে প্রথম সনেট লিখেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আমরা চলে যাচ্ছি মাইকেল মধুসূদনের। এইখানে নাটক বা অমর কীর্তি যেগুলো, এগুলো তোমরা পড়লেই পারবা, এখানে আলাদা করে বোঝানোর কিছু নাই। আমরা কবিতায় চলে যাচ্ছি। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত মানে কি? সতত মানে হচ্ছে সর্বদা বা সব সময়। সতত হে নদ, নদকে বলছে তুমি পরমোর মনে। মোর মানে কি? মোর মানে হচ্ছে আমার। তুমি আমার মনের মাঝে সব সময় আসো, সব সময় তুমি আমার মনে করো। সতত তোমার কথা, সব সময় আমি তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে মানে কি? বিরলে মানে হচ্ছে নির্জনে, যখনই আমি একা থাকি তখনই আমার তোমার কথা মনে পড়ে, আমার ভেতরটা কাঁদে তোমার জন্য। সতত, সব সময়। যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। যেমতি মানে হচ্ছে যেমন করে, যেমতি মানে যেমন করে। যেমতি লোক নিশার স্বপনে, মানে নিশার স্বপনে মানে হচ্ছে নিশা মানে রাত, স্বপনে মানে স্বপ্নে, মানে হচ্ছে রাতের স্বপ্নে। রাতের স্বপ্নে মানুষ যেমন করে শোনে মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্রধ্বনি বলতে বোঝানো হচ্ছে, মূলত বোঝানো হয় জাদুকরী বিষয়, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যেটা, সেটা হলো স্বপ্নের মাঝে দেখো আমরা এমন কত কিছু দেখি যেটার কোনো বাস্তব কোনো অস্তিত্ব হতে পারে না। যেমন ধরো আমি স্বপ্নে দেখছি আমি কক্সবাজারে ঘোড়ায় চড়ছি, ঘোড়ায় চড়তে চড়তে আমি সমুদ্রে চলে গেলাম ঘোড়া নিয়ে। এটা তো বাস্তবে সম্ভব নয়, এটা স্বপ্নেই সম্ভব। বা ধরো আমি দেখলাম যে আমি রিক্সায় চড়ছি, আমি রিক্সায় চড়ে গুলশান থেকে লন্ডন চলে গেলাম, এটা স্বপ্নেই সম্ভব। তো মানুষ যেমন স্বপ্নে এমন অনেক কিছু দেখে যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যেগুলো নিতান্তই মায়া বা যেগুলো নিতান্তই হচ্ছে ইলুশন বা ভ্রম। তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, তেমনি তব তোমার কলকল শব্দে আমি আমার কানটা জুড়াই এই ভ্রান্তির ছলনায়। মানে এটাও আমার কাছে একটা ইলুশনের মতো কাজ করে, ভ্রান্তির ছলনে। অর্থাৎ মানুষ যেমন স্বপ্নে অনেক কিছু দেখে যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তেমনি আমিও একইভাবে স্বপ্নে, মানুষের সেই স্বপ্নের মতো আমি তোমার কলকল ধ্বনি শুনতে পাই, আমার কান জুড়ায়, আমার মন জুড়িয়ে যায়। কারণ এটা তো বাস্তবে সম্ভব নয়। আমি আছি এই মুহূর্তে ফ্রান্সের ভার্সাই শহরে, আর তুমি আছো, বয়ে চলছো তুমি সেই যশোরের সাগরদাড়িতে বাংলাদেশের। কত দূরে, কোথায় তুমি কোথায় আমি। বাস্তবিকভাবে যৌক্তিকভাবে তোমার শব্দে আমার তো কান জোড়ানোর কথা না। তো মানুষ যেমন রাতের স্বপ্নে এমন অনেক কিছুই দেখে যেগুলোর কোনো বাস্তব অস্তিত্ব থাকতে পারে না, একইভাবে
তুমিও আমার জীবনে যেন তেমন ভাবেই বয়ে চলছো হে কপোতাক্ষ নদ। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। আমি পৃথিবীতে অনেক দেশে গিয়েছি, অনেক রকম নদ নদী আমি দেখেছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। কিন্তু তোমার যে ভালোবাসা, তোমার যেই স্নেহ, সেটার ক্ষুধা কি আমি মেটাতে পারি? পৃথিবীর যেই নদ যেই নদী যেখানেই যাই না কেন, এখানে তিনি বলছেন তার সেই প্রবাস জীবনের কথা। তিনি ফ্রান্সে ছিলেন, তিনি পৃথিবীতে অনেক দেশে গিয়েছেন এবং অনেক রকম নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদ তাকে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রেখেছিল, সেটা যেন তিনি আর কখনোই কোনোদিন পান না। তুমি তোমার নিজের জীবনের ক্ষেত্রেও দেখো, তুমি ছোটবেলায় হয়তোবা যখন গ্রামে যেতে, বাড়িতে তোমার চাচি কিংবা তোমার দাদি বা তোমার কোনো না কোনো আত্মীয় বা পরিচিত কেউ তোমাকে হয়তো অনেক স্নেহ ভরে, অনেক মায়া মমতায় রান্না করে কিছু না কিছু খাওয়াতো। খুব সাধারণ কোনো পদ, খুব সাধারণ কোনো তরকারি, কিন্তু তোমার কাছে এখনো যেন সেই স্বাদ তোমার মুখে লেগে আছে। তুমি যত দামি রেস্টুরেন্টেই খাও না কেন, যত 5 স্টার হোটেলেই খাও না কেন, তোমার কাছে ওই টেস্টটা তুমি আর খুঁজে পাও না। এর কারণ কি? শুধুই ইনগ্রেডিয়েন্টস, খাদ্যের উপাদান বা রেসিপি? মোটেই নয়। ওটার সঙ্গে যে ভালোবাসাটা জড়িয়ে আছে সেটা তো অমূল্য। সেটা তুমি টাকা দিয়ে কিনবা কিভাবে? ওটা তো টাকা দিয়ে পাওয়া যায় না। উনি ওই একই বিষয়ের কথাই বলছেন, যে তিনি পৃথিবীর অনেক দেশে অনেক রকম নদ নদী তিনি দেখতে পেয়েছেন, কিন্তু এই যে স্নেহের তৃষ্ণা, এটা কার জলে মিটতে পারে? তোমাদের কাছে একটা কবিতা পড়তে বলি, এই কবিতাটা তোমরা পড়বা। কবিতাটা লতিফুল ইসলাম শিবলির লেখা। লতিফুল ইসলাম শিবলির ওয়েবসাইটে গেলেই পাওয়া যায়। তোমরা গুগলে কবিতাটা সার্চ করবা। সেটা হলো, প্রিয় আকাশী, প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি, ঠিকানা লেখনি, ঠিকানা পেলে কোথায় তা লেখনি। তো এই কবিতাটা কেন পড়তে বললাম? এই কবিতাটার সঙ্গে একটা ছোট্ট মিল রয়েছে এই কপোতাক্ষ নদের। তিনি যেমন কপোতাক্ষ নদকে নিয়ে বারবার বলেন, সেই কবিতাতেও বারবার আমরা দেখতে পাই আকাশী নামে একটা চরিত্রের কথা বলা হয়, যে পৃথিবীর অনেক জায়গাতে ছেলেটা যায়, কিন্তু ছেলেটা গিয়েও সে যেখানেই যায় সে আকাশীকে খুঁজে। ফ্র্যাঙ্কফুটে বই মেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমায়। ফ্র্যাঙ্কফুট জার্মানিতে, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বই মেলা হয়। তো সে যেখানেই যায়, ভ্যাটিকান সিটিতে যায়, সে ইতালিতে যায়, সে রোমে যায়, যেখানেই যায় না কেন, প্রতিটা জায়গায় তার স্মরণে, তার স্মৃতিতে ওই আকাশই থাকে। এবং সে যেখানেই যায় না কেন, সে ভ্যাটিকান সিটিতে প্রার্থনার সভা শেষে একটা অসম্ভব সুন্দরী মেয়ের সাথে তার দেখা হয়, এবং সেই মেয়েটাকে সে জিজ্ঞাসা করে বাংলায়, তুমি আমার আকাশই হবে। তো এই যে আমাদের চিন্তা বা মানুষের যেই ভালোবাসা, সেটা আসলে কখনোই, অনেক কিছুই রয়েছে সেটাকে যে কখনোই প্রতিস্থাপন করা সম্ভব নয়। তো কপোতাক্ষ নদের প্রতি কবির ভালোবাসাটাই এমন। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে জন্মভূমি যদি এখানে স্তন হয়ে থাকে, তবে সেই মাতৃদুগ্ধের মতো বয়ে চলছে যেন কপোতাক্ষ নদ। এখানে মাতৃদুগ্ধ কি? মাতৃদুগ্ধ হচ্ছে এখানে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ এখানে মাতৃদুগ্ধের মতো বয়ে চলছে। সন্তান যেমন মাতৃদুগ্ধের অভাবে, যেই সন্তানটা যেমন, তুমি দেখবা যে যারা হচ্ছে ক্রিমিনাল, তাদের বড় একটা অংশ ব্রোকেন ফ্যামিলি থেকে আসা। ছোটবেলায় যখন সে মাতৃক্রোড়টা পায় না এবং মাতৃদুগ্ধ এটা সে পায় না, এটার অভাব থেকে সে বঞ্চিত, তার জীবনে সবসময় একটা অভাব থেকে যায় এবং সে পরিপূর্ণ, সবার ক্ষেত্রে নয় বাট একটা বড় অংশের ক্ষেত্রেই জীবনে অন্য অনেক স্বাভাবিক মানুষের মতো আচরণ সে করতে পারে না। তো এই জন্মভূমি স্তনে যেন দুগ্ধ স্রোতের মতো বয়ে চলছে কপোতাক্ষ নদ। এবারে আমরা দেখতে পাই যে অংশটা, সনেটের দুইটা অংশ, এটা একটু বলে নেওয়া ভালো। অষ্টক এবং ষষ্টক। অষ্টক মানে কি? মানে হচ্ছে প্রথম 8টা লাইন, সেটাকে বলা হয়। সেখানে ভাবের প্রবর্তনা হয়, অর্থাৎ এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি কি নিয়ে কথা বলা হচ্ছে, এইটাকে মানে যেন মেজাজ আনা হচ্ছে ওটা নিয়ে, ওই বিষয়টাকে নিয়ে কথা বলছে, ভাবটাকে নিয়ে কথা বলছে। এতক্ষণ কিন্তু পুরোটাই কপোতাক্ষ নদকে নিয়ে কথা বললো। কপোতাক্ষ নদ কেমন, কপোতাক্ষ নদের সাথে অন্য কোনো কিছুর তুলনা যায় না, কপোতাক্ষ নদের সাথে সে যেখানেই যা গিয়েছে কোনো কিছুর তুলনা করতে পারে না, এটা সেটা। এবারে হচ্ছে শেষ যেই 6 লাইন, সেখানে হয় ভাবের পরিণতি। ভাবের পরিণতি মানে এখন হচ্ছে, আচ্ছা ঠিক আছে কপোতাক্ষ নদ এমন তেমন ঠিক আছে, বাট আমাদের এন্ড রেজাল্টটা কি, শেষে কি হচ্ছে? শেষে দেখো, তখন তিনি বলছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে। এখন তিনি এই ভাবের পরিণতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি? এখানে হচ্ছে ভাবের পরিণতি, এটা হচ্ছে ষষ্ঠ।
মানে এই সনেটের বা চতুর্দশপদী কবিতার শেষ 6 লাইন। আর কি হে হবে দেখা যতদিন যাবে, আমাদেরকে আর দেখা হবে। এখন তিনি কনফিউশনে পড়ে গেছেন, বা এখন তিনি এটা নিয়ে সন্দিহান, তিনি নিজের সংশয় প্রকাশ করছেন যে আমাদেরকে আর দেখা হবে কখনো, কপোতাক্ষ নদী। যে আমি তোমার স্মৃতিচারণ করি, আমি বসে আছি ফ্রান্সের ভার্সাই শহরে, তোমার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তুমি বসে আছো, তুমি বয়ে চলছো সেই বাংলাদেশের যশোরের সাগরদাড়ি গ্রামের পাশে। তো আমাদেরকে আর কখনো দেখা হবে? আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এটার মানে কি? প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। আমি একে একটু ভেঙে ভেঙে বলি। রাজাকে প্রজা কি দেয়? প্রজা কর দেয়। এবং এখানে রাজা হিসেবে বলা হচ্ছে সাগরকে। সাগর হচ্ছে এখানে রাজা। আর এখানে প্রজা হচ্ছে এখানে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ হচ্ছে এখানে প্রজা। তাহলে আমরা এইটা কেন বলছি যে, বা এটা কবি কেন বলছেন মাইকেল, যে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। বাড়ি মানে কি? বাড়ি মানে হচ্ছে পানি। প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি এখানে সাগর হচ্ছে রাজা, আর প্রজা হচ্ছে কপোতাক্ষ নদ, সেও কর দিচ্ছে। কি কর দিচ্ছে? পানিকে সে কর হিসেবে দিচ্ছে, কারণ তার তো পানি ছাড়া আর কিছু নাই দেওয়ার মতো। তো এখানে আমরা এই কথাটা কেন বলছি? এই কথাটা আমরা বললাম এই কারণে, মানে মাইকেল এই কথাটা বললো এই কারণে, যে সব নদী দিন শেষে সাগরে মেশে। সব পুকুর নদী সব তো সাগরে মেশে, সরি পুকুর না, মানে সব নদ নদী সব হচ্ছে সাগরে মেশে। তাই বলছে যে সাগরকে, তোমার ভেতরে যে পানি, এই পানিটা যেন তুমি কর হিসেবে সাগরকে দিচ্ছ। এটা কবির কল্পনা। এ মিনতি, মিনতি মানে কি? মিনতি মানে হচ্ছে বিনীত অনুরোধ। এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে। গাবে মানে গাইবে, গান গাবে, ওটা আর কি, গাইবে, ওটা বলতে পারো। গান গায় না, ওটা গাইবে। গাবে বঙ্গজ জনের কানে, শখে সখারিতে নাম তার। মানে বঙ্গজ জনের কানে, অর্থাৎ বাংলার মানুষের কাছে, তাদের কাছে যে তুমি আমার কথা বলবে, এবং তাদের কাছে তুমি শখে সখারিতে, অর্থাৎ সেই মানুষজনের কাছে তুমি আমার নাম বলবে। কার নাম? নিজের কথা বলছে, যে আমি যে এত স্মরণ করছি তোমার কথা ভেবে প্রতিটা সময় আমি মর্মবিদ্ধ হই, আমি তোমার জন্য বেদনায় দগ্ধ হচ্ছি, কাতর হচ্ছি, তুমি আমার কথাটা একটু বলবে। সেই তোমার বয়ে চলার শব্দের মধ্য দিয়ে আমার বাংলার মানুষজনদের কাছে তুমি একটু আমার কথাটা বলবে। এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এ প্রবাসে, কারণ প্রবাসে রয়েছে, তিনি তো রয়েছেন ফ্রান্সে, তিনি ফ্রান্সে বসে কবিতাটা লিখছেন। মজি প্রেম ভাবে, মজি কি? একটা গান আছে না যে, আমার মন মজাইয়া রে, আমার মন মজাইয়া রে, মানে প্রেমে মজে গেছে, বলে না যে একদম প্রেমে মজে গেছে, বা ঈশ্বরের ভালোবাসায় সে মজে গেছে, মানে ওটার ভেতরে একদম সে ওটার গভীরে ঢুকে গেছে এমন। তো প্রবাসে মজি প্রেম ভাবে, মানে একদম প্রেমে বুধ হয়ে গেছে। এই প্রেমে বুধ হয়ে লইছে যে নাম, যে নাম লইছে মানে নিয়ে নিচ্ছে, যে নাম তব বঙ্গের সঙ্গীতে, যেই বাংলায় কথা বলে সেই বঙ্গের, মানে আমার সেই বঙ্গের কথা, বাংলার নাম যে নিচ্ছে এই প্রবাসে বসে, তার নামটা তুমি একটু পৌঁছে দিও বাংলার মানুষজনের কাছে। এটা হচ্ছে আমাদের এই কবিতার মূল কথা। এবং এই হলো কি আমাদের আজকের কবিতা। আর যা যা বলেছি এখানে, এগুলোর প্রত্যেকটার অর্থ আসলে এখানে আমি মানে বোঝা যায়। আমি তোমাদের কাছ থেকে এখন প্রশ্ন নিব। তোমাদের মনে কি কি প্রশ্ন আছে, আগে সেই প্রশ্নগুলো আমাকে একটু করো। একটু কাইন্ডলি চ্যাটটা ওপেন করে দাও, আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। তারপরে আমি যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা বলো। আজকের ক্লাসটা ভালো লাগলে কিন্তু অফকোর্স তোমরা শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও। আর তোমাদের মনে কি প্রশ্ন আছে তোমরা করো। আর অন্তমিল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এটাও হচ্ছে তোমরা বলতে পারো। হ্যাঁ, এই যে একজন লিখেছে আকাশী কবিতাটা। আচ্ছা, হ্যাঁ। অমিত্রাক্ষর ছন্দ এক ধরনের ছন্দ। সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা, যেখানে 14টা শব্দ 14টা অক্ষর থাকবে এবং যেখানে 14 লাইন থাকবে, এটাই। একটা লাইব্রেরি একটা চিকিৎসালয় থেকে একই না। আমি বলবো যে মানসিক দিকের কথা চিন্তা করলে অবশ্যই লাইব্রেরির যত গুরুত্ব, চিকিৎসালয়ের গুরুত্ব একই রকম। আচ্ছা, মহাভ্রান্তি মানে অনেক বড় ভুল। অমিত্রাক্ষর ছন্দ এক ধরনের ছন্দ। অবগাহন মানে গোসল করা। ইলুশন, ইলুশন বানান তুমি ভুল লিখছো। ইলুশন বানান হচ্ছে এটা। ইলুশন মানে হচ্ছে ভ্রম, ভ্রম বা বিভ্রান্তিতে থাকা, সেটাকে বলে ইলুশন। আচ্ছা, নদ নদীর তফাৎ। নদ নদীর মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে, তার মধ্যে একটা বেসিক তফাৎ হচ্ছে নদের নামগুলো থাকে সাধারণত পুংলিঙ্গ, নদীর নামগুলো থাকে স্ত্রীলিঙ্গ।
অপরাপর শাস্ত্র বলতে বুঝিয়েছে অন্যান্য শাস্ত্র। স্বরাগ মানে রাগ সহ, সতত মানে সব সময়, আমি তো এখানে লিখেছি। হ্যাঁ, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, তার মানে হলো যে যে প্রকৃত পক্ষে শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই শিক্ষাটা আসলে সে নিজে নিজেই অর্জন করেছে, অন্য কেউ তাকে সেই শিক্ষা তার ভেতরে কখনো ইনজেক্ট করে দিতে পারে না। আচ্ছা, বাড়িরূপ কর তুমি গাবে, বাড়িরূপ কর তুমি গাবে নাই, লাইনটা আগে ভালো মতো দেখো, যে উথাল পাথাল মানে একদম এলোমেলো, প্রজারূপে রাজরূপ পুষ্পিতা, এটার মানে হচ্ছে যে কপোতাক্ষ নদ হলো এখানে প্রজা, সাগর বা সমুদ্র হলো এখানে রাজা। তো প্রজা কি করে? রাজাকে কর দেয়। প্রজাকে কপোতাক্ষ নদ, রাজাকে সাগর। কি কর দিচ্ছে? তার কাছে তার টাকা পয়সা সে দিবে না, সে দিবে পানি, কারণ নদীতে তো, নদী নদ নদীর পানি তো যে সাগরেই মিশে। এটাই 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 বলেছে এখানে। থ্যাংক ইউ জাহিদ। অন্তর্নিহিত শক্তি মানে ভেতরকার শক্তি। জীবনী শক্তি হ্রাস মানে বেঁচে থাকার যে প্রেরণা সেটা কমে গেছে। না, আমার লেখা কোনো বই নাই, আমি বই লিখি না, একসময় ব্লগ লিখতাম। হ্যাঁ, অষ্টক ও ষষ্ঠকের মিল রূপ, মিল রূপ কথাটা আসতে পারে, মিল রূপ বুঝি নাই। মোসাম্মত কিছু একটা একই প্রশ্ন বারবার করে যাচ্ছে, আমি একবার বলেছি আমার লেখা বই নাই, তারপর লিখে যাচ্ছ। ভ্রান্তির ছলনে মানে হচ্ছে ভ্রান্তির ছলনায়, অর্থাৎ ওই ছলনার মতো আমার কাছে একটা, তোমার শব্দটা যে আমি কানে শুনতে পাই, এটা আমার কাছে একটা ছলনার মতো ভ্রান্তি। আলটিমেটলি তুমি তো এখানে নাই। কপোতাক্ষর করতো কে এক নাকি? দুটো এক কিভাবে হবে? দুটো দুই জিনিস। আচ্ছা, ওই যে একজন জিজ্ঞেস করেছে যে অন্তমিল নিয়ে একটু কাইন্ডলি ইয়ে করো তো মেহেদি, একটু কাইন্ডলি পজ দিও তো, আমি একটু অন্তমিলটা তোমাদেরকে বুঝাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলো আমরা একটু দেখি অন্তমিল কি। সনেটের মাঝে আমরা কয়েক প্রকার অন্তমিল দেখতে পাই। যেমন একটা ধরনের হয় যে ক খ খ ক ক খ খ ক, ঘ উমচ ঘ উমচ। কিন্তু এইটারটা কেমন? এইটার অন্তমিলটা হচ্ছে ক খ। আচ্ছা, এটার অন্তমিল এইটাই, আমরা এটা দেখবো এখন, ঠিক আছে? যে এটার অন্তমিলটা কেমন সেটা আমরা এখন দেখবো। এই ক খ খ ক ক খ খ ক, এটা কি ঘমচ ঘমচ, এটা দিয়ে কি বুঝায় এটা আমরা দেখবো। আচ্ছা, এইখানে আমরা আগে দেখবো যে এই আমাদের এই সনেটটার অন্তমিল কোনটা। এটা হচ্ছে ক খ ক খ ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ। এখন তোমাদের এটা মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে, তোমাদের মনে হচ্ছে যে এটার মানে কি, ক খ ক খ ক খ খ ক আর গ ঘ গ ঘ গ ঘ। আচ্ছা, আমরা এটা দেখি। ক খ ক খ ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ। আগে দেখো ক আর খ, এটা কি? এটা তো হচ্ছে ক এর পরের বর্ণই তো হচ্ছে খ, তেমনি আবার ক এর পরের বর্ণ তো হচ্ছে খ, তাই তো? আবার গ এর পরের বর্ণ ঘ, গ এর পরের বর্ণ ঘ। ঠিক আছে, এটা আমরা দেখি। ক খ ক খ ক খ খ ক, এটা হচ্ছে আমাদের অষ্টকের মিল বিন্যাস। চলো আমরা দেখি এটা দিয়ে আসলে কি বোঝায়। দেখো, এখানে আমরা ধরবো নে, ভালো মতো আমার কথা শোনো। নে, নে সমান সমান ক। দেখো একদম শেষ আছে যে মনে, ওই নে থাকলে আমরা সেটাকে বলবো ক, আর যদি লে থাকে আমরা সেটাকে বলবো খ। আবার শোনো, নে থাকলে আমরা সেটাকে বলবো ক, লে থাকলে আমরা সেটাকে বলবো খ। অন্তমিল দেখি চলো। নে আছে ক, লে আছে খ, নে ক, লে খ, নে ক, লে খ, লে খ, নে ক। এখন দেখি তো মিললো কিনা। ক খ, ক খ, ক খ, খ ক, মিলে গেল। এটাই হচ্ছে অন্তমিল। অর্থাৎ এখানে নে লে নে লে নে লে লে নে, এমন। দেখো অনেক কঠিন কিন্তু এইভাবে সনেট লেখা, কিভাবে মিলিয়েছে এটা। তো অন্তমিলটার জন্য আমরা কি করলাম, এখানে নে থাকলে আমরা সেটাকে ধরলাম ক, লে থাকলে আমরা সেটাকে ধরলাম খ। তাহলে দেখো যে নে ক লে খ, নে ক লে খ, নে ক লে খ, লে খ নে ক, ক খ ক খ ক খ খ ক গেল। এবারে আমরা যেটা করব সেটা হলো বে থাকলে সেটাকে ধরবো গ, তে থাকলে সেটাকে ধরবো ঘ। চলো দেখি। গ ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ গ ঘ গ ঘ, ক খ ক খ ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ। এই তো, এটাই হচ্ছে কি আমাদের অন্তমিল। তুমি বলতে পারো যে আমি বুঝি নাই,
রেকর্ডিং এ ক্লাসের এই অংশটা তাহলে আবার দেখে নিবা। এটা খুবই সহজ, একটু ঠান্ডা মাথায় দেখলে এবং এই অন্তমিলে আমি যেভাবে বোঝালাম এভাবে যদি তুমি মিলিয়ে নিতে পারো তাহলে অন্তমিল না বুঝার আর কোনো অপশন নাই। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমি আজকের ক্লাসে আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে নিব। ঘড়িতে আর 1 মিনিট আছে। মেহেদি একটু কাইন্ডলি চ্যাটটা শেষ 1 মিনিটের জন্য ওপেন করে দাও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি নিব, আর কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা এখানে শেষ করে দিব। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে, তোমরা তোমাদের গ্রুপে পোস্ট করবা। আমি কিংবা অপূর্ব কিংবা তোমাদের নতুন একজন বাংলার বড় ভাই এসেছেন শামীম, তারা হচ্ছে আমরা তিনজনের যে কেউ এটার উত্তর দিয়ে দেবো। হিরণময় ভাই আছেন। আর যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা শিখবো জিতবো গ্রুপে এখনই পোস্ট দিয়ে দিবা। মজি মানে হচ্ছে ওটার ভিতরে একদম ডুবে গেছে, প্রেমে বুঁদ হয়ে আছে এমন। এটা কি মুখস্থ করবা কিনা? এত সুন্দর কবিতা এমনি তো মুখস্থ হয়ে যায়। আচ্ছা, নদ নদীর তফাৎ সাকিব একবার বলেছি। হ্যাঁ, অন্তমিল বইতে অনেকগুলো দেয়া, কিন্তু কপোতাক্ষ নদের অন্তমিল এটাই। বঙ্গজ মানে বাংলার। আমার কণ্ঠ ভালো লেগেছে, থ্যাংক ইউ পাপিয়া। বাড়ি রূপ কর কি, এই লাইন পুষ্পিতা বুঝিয়েছি, না বুঝে থাকলে রেকর্ডিং আবার দেখে নিও। মাইকেল মধুসূদন দত্ত প্রথমে হিন্দু ধর্মের ছিল। নিষ্পেষিত মানে একদম শোষিত হয়ে যাতা অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করে দিও। শিখবো জিতবো গ্রুপে আজকের ক্লাস নিয়ে পোস্ট করে দিও। সবার সঙ্গে শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।